ওদের একটা কোনো সাংসারিক দ্বন্দ্বতে মেয়েটি ওখানে গলায় দড়ি দিয়েছিল। এইরকম এই হাসিটা কি পুরো গোটা ঘর জুড়ে? পুরো ঘর জুড়ে। আমার পায়ের কাছে কেউ একজন বসে আছে, আমার পাটা এরম করে টিপছে আর গাইছে, ও পালনহারে निर्गुण और न्यारे तुम्हारे बिन हमरा कौन नहीं। গিয়ে দেখছে যে বাথরুমে গিয়ে কাকা পড়ে আছে আর বুকের মধ্যে 10টা আঙ্গুলের লম্বা স্ক্র্যাচ, মানে ডিপ স্ক্র্যাচ, রক্তর 10টা স্ক্র্যাচ হয়ে আছে। শুয়ে আছি, হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা একজনের হাসি। তারপরে আমি ফিল করছি অনেকক্ষণ বাদে যে পুরো আমার কানের সামনে এসে হাসছে। তো বীজ মন্ত্র জপ করতে লেগেছে। কাকা বলতে পেরেছে যে হচ্ছে ওনার এই বুকে যে এতগুলো কিছু না, খালি ওনার ফিলিংস ছিল যে আমি টয়লেট করছিলাম, আমি বুঝতে পারলাম পেছন থেকে কেউ একটা ধাক্কা। রেল রোড যেটা, তার থেকে অনেকটাই নিচে, মানে ক্লক টাওয়ার থেকে একটু পেছনেই একটা হোটেল। নবদ্বীপ মোড়ে একটা ছেলে বাসে দিনের বেলায় ওর গুড মর্নিং আমার ঘুম ভাঙ, রাতে ওর গুড নাইটে আমার মানে ঘুমোতে যেতাম। হট করে তুমি কিছু একটা দেখেছো, বলবে না একটু দাঁড়া, আমাকে বলে সুদীপ বল একটু দাঁড়া। আমি জানি আজকে রাতে আমার সাথে কিছু একটা হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কোনো যোগাযোগ নেই। মানে আমি সব থেকে ভালোবাসতাম আমার প্রফেশনকে, আমার রেডিওকে। ম্যাম আমি না ডিজাইন, আমার মুখ দিয়ে ব্লিডি হতে শুরু, এখান দিয়ে আমার রক্ত গড়িয়ে পড়ছে, আমি ওটা যে মুছবো ওইটুকু ক্ষমতা আমার, তোর মধ্যে বান মারা হয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এই এপিসোডটা বলতে পারেন আমার একটা এক্সপেরিমেন্ট, একটু অন্যরকম এপিসোড আমাদের অন্যান্য এপিসোডগুলোর থেকে। না, ঘটনায় কোনো কমতি হবে না, ভয়ের কোনো কমতি হবে না, বরং ভয় আজকে একটু বেশি থাকবে। তার কারণ আজকের পডকাস্টে আমার 3 জন গেস্ট রয়েছেন এবং 3 জন গেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবেন বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা। এবং আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এই নতুন উদ্যোগটা কীরকম লাগছে। আজকে আমার প্রথম যে গেস্ট সে হচ্ছে সুদীপ এসছে পলাশী থেকে, এবং পলাশীর থেকেও প্রায় 22 কিলোমিটার দূর থেকে বেসিক্যালি সুদীপ এসছে, এবং ওর কাছ থেকে এই ঘটনাটা শোনার জন্য আমি খুব এক্সাইটেড। এটা আমাদের প্রথম ঘটনা। সেকেন্ড ঘটনা অন্বেষা এবং থার্ড ঘটনা ঐকিতা আমাদেরকে বলেছেন। চলুন আজকের ঘটনা শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একবার বলে দিই যে আমাদের এই স্টুডিওতে এসে আপনি কিভাবে আপনার ঘটনা বলতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর জন্য 9875476704 এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার ঘটনা। খুব সহজ পদ্ধতি, জাস্ট হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিলেই আমরা আপনার ঘটনা শুনে নেব এবং আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, যদি আপনার ঘটনাটা পছন্দ হয়। তো চলুন আজকের এপিসোড তাহলে শুরু করা যাক। একদম নতুন রকম এপিসোড। আপনারা জানেন আমি সবসময় নতুন কিছু ট্রাই করতে ভালোবাসি, সো এটা আমার একটা নতুন ট্রাই। দেখা যাক এই ট্রাইটা আপনাদের কীরকম লাগে। আমি সুদীপের কাছে চলে যাই প্রথমে। সুদীপ, কি করো তুমি? দাদা আমি রেডিওতে আছি আর যে। আচ্ছা, তোমার সাথে আমার পরিচয়, এটা তোমার মনে থাকবে, যোগাযোগ কমে তবু প্রেম থাকে। অনেক দিন আগের একটা কবিতা তোমার। হ্যাঁ, এটা আমার গান একটা। তার আগে একটা কবিতা ফরম্যাটে আছে এটা। হ্যাঁ, এটা তার আগে গান ছিল। আচ্ছা, গান থেকে আমি কবিতা করি এবং গানটা কিন্তু হচ্ছে তারপর রিলিজও হয়েছে। গানটার নাম হচ্ছে তুমি আমি কখন গিয়েছি। হ্যাঁ জানি, আমি শুনেছি তোমার প্রত্যেকটা এপিসোড আমার শোনা। তো এবার কি হয়, আমি কম্পিউটার ক্লাসে যাচ্ছি, হঠাৎ করে একটা অডিও কানে আসে। প্রথম হচ্ছে যোগাযোগ কমে তবু তো প্রেম থাকে। তারপর থেকে শুরু করে তোমার প্রিভিয়াস কাজ, এবং তারপর থেকে এমন কোনো ঘটনা কোনো কিছুই নেই, গান থেকে শুরু করে কিছু আমি মিস করেছি। এবং আজকে এখানে আসার একটা কারণ আমার ভাই, ঠিক আছে, আমরা একসাথে প্রেত কথা শুনতে শুনতে ঘুমাই, ঠিক আছে। এবার ওই বলেছে, নিজের ভাই আমার, হ্যাঁ নিজের ভাই বলতে পারো, আমার কাকার ছেলে, ঠিক আছে। তো ও বলেছে এটা তুই দাদাকে পাঠা। ওকে, নাইস। আমার খুব ভালো লাগে যখন মানে অনেক দিন ধরে কাজ করছি এবং এই এতদিন ধরে, এত বছর ধরে কাজ করার পর যখন মানুষজন আসে এবং বলে যে হচ্ছে এই সময় তোমায় শুনেছিলাম, এত আগে তোমায় শুনেছিলাম, আই রিয়েলি ফিল গুড অ্যাকচুয়ালি। এত বছর ধরে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকাটাও একটা অনেক কঠিন জার্নি। এটা বোধহয় যারা আপনারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না অনেক সময়, কিন্তু আমাদেরকে প্রত্যেক সপ্তাহে কন্টেন্ট ক্রিয়েট করতে হচ্ছে। এবং এটা আজ থেকে নয়, এটা কিন্তু 2018-19 সাল থেকে আমরা করে আসছি এবং এটা 2026 সাল। প্রত্যেকটা দিন নতুন নতুন, এভরি ডে ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং নিউ। বা তোমার একটা শো রান করা,
এভরিডে তোমাকে নতুন কিছু ভাবতে হচ্ছে, এটা একটা কঠিন কাজ। টাকা পয়সার দিক থেকে তো ওরকম না যে আমি একটা মাস গেলে স্যালারি পাচ্ছি, সো একটা ফিনান্সিয়াল ইনসিকিউরিটিও কিন্তু সবসময় অবশ্যই থাকে। সো ভালো লাগে এই সমস্ত কিছুর মধ্যে প্রাপ্তি এটাই যখন আপনারা বলেন যে আপনারা দীর্ঘদিন ধরে আমাকে শুনছেন এবং আজও শুনে যাচ্ছেন প্রত্যেক দিন। চলো আমি সুদীপের কাছ থেকে যে ঘটনাটা শুনি, এটা কার সাথে ঘটা? এটা আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা। নিজের সাথে ঘটা ঘটনা। এবং এই ঘটনাটা 2023 থেকে শুরু, আমার ঘটনাটা শেষ বলতে পারি 2026-এ গিয়ে, রিসেন্ট। এত বছর ধরে ঘটনাটা ঘটেছে? একদম, আমি বললে তুমি বুঝতে পারবে ঘটনাটা। 2023টা হচ্ছে আমার পাওয়ার বছর। আমার স্বপ্নের যে আর্টিস্ট তাদের সাথে আমি কাজ করেছি, আমার লাইফে যে স্বপ্নগুলো ছিল সব ছোঁয়ার একটা সুযোগ আমার 2023-এ। আমি 2023-এ রেডিওতে একটা শো করতাম, বলো কি শুনতে চাও। ওটার থ্রু মানুষ একটু চিনতে শুরু করে আর কি, ঠিক আছে। এবার যেহেতু মিডিয়াতে পরিচিতি বাড়ছে, তো স্টেজ শোটাও বাড়তে থাকে। এরকম একটা দিন আমার অনুষ্ঠান পড়ে বর্ধমান। আমার বাড়ি থেকে বর্ধমান যাওয়ার দুটো ওয়ে, একটা হচ্ছে তোমাকে পলাশী ট্রেন হয়ে যেতে হবে, আর একটা হচ্ছে তোমাকে কৃষ্ণনগর হয়ে যেতে হবে। আমি অলওয়েজ প্রেফার করি কৃষ্ণনগর হয়ে যাওয়া বাস রুটটা। আমি যাই, নবদ্বীপ মোড়ে একটা ছেলে ওঠে বাসে। বাসটা অলমোস্ট ফাঁকা, মানে খুব বেশি হলে আমি যদি বলি 10 থেকে 12 জন হয়তো বাসে আছে, অলমোস্ট ফাঁকা। সব কি বসা সিট নাকি স্লিপার? বসা এই নর্মাল যে রুট বাসগুলো হয়। আচ্ছা। ওই ছেলেটা উঠে প্রথম কেবিনে বসে, সামনের যে ড্রাইভারের পাশে কেবিনটা আছে ওখানে, আর আমার সিটটা ছিল ওই কয়েকটা পিছনে সিটটা, মানে নট মিডিল, নট একদম সামনে, ওরকম একটা জায়গায় বসেছি। এবার ওই ছেলেটা কিছুক্ষণ পরে আমাকে এসে জিজ্ঞেস করে কেউ আছে? আমি না, কেউ নেই, বসে। ছেলেটার একটু বর্ণনা দিই, ওর ড্রেস কোডটা একটু ভালো করে ফলো করতে হবে, কারণ পুরো ঘটনা জুড়ে এটা আছে। আচ্ছা। একটা সবুজ কুর্তা, সাদা একটা ওই যে প্যান্টগুলো হয় কুর্তার সাথে পরার যে প্যান্টগুলো হয়, কপালে একটা তিলক কাটা, গলায় একটা মালা, কাঠের মালা। এই ছেলেটা গাড়িতে ওঠে এবং পাশে এসে আমাকে বলে কেউ আছে? আমি বললাম না, কেউ। দেখতে কিরকম ছেলেটা? দেখতে কেমন বলতে খুব ছোট, ওই বৈষ্ণবদের যে লুকটা থাকে না, ওকে দেখেই মনে হচ্ছে একটা খুব মানে ডেভোশনাল মাইন্ডের একটা ছেলে, পুজো পাঠ করে, যেহেতু তিলক কাটা আছে, গলায় ওরকম মালা আছে। ফর্সা না কালো? শ্যামবর্ণ। চুল খুব ছোট ছোট করে, মানে টাক করার পরে 3 মাস, মানে 2-3 মাস পরে যেরকম চুল থাকে না ওরকম, আর পিছনে একটা টিকি বাঁধা ছিল, ঠিক আছে। এসে বলে যে কেউ আছে? আমি বললাম না, বসুন। এবার সৌজন্যতার খাতিরে আমাকে আমার ফোনের ওয়ালপেপারে একটা মাইক নিয়ে ছবি দেওয়া ছিল, তো ওটা দেখে ওটা প্রথমে নোটিস করে এবং তারপরে আমাকে জিজ্ঞেস করে কোথায় যাওয়া হবে। তো আমি বলি বর্ধমান। আচ্ছা, আপনি কি গান করেন? মানে গান করেন, আমি হোস্ট করি, আমার শো আছে। বলে কোথায় শো? বলি যেখানে শো। উনি বলেন যে ওটা তো আমার বাড়ির একদম পাশে। ঠিক আছে, আচ্ছা তাহলে সৌজন্যতার খাতিরে আমি বললাম আচ্ছা তাহলে আসবেন। এবার ওখান থেকে আমার ভেন্যুতে যাওয়ার মোটামুটি 2-2.5 ঘন্টার রাস্তা। ওই 2-2.5 ঘন্টা ওনার সাথে কন্টিনিউ কথা বলতে বলতে গেছি। এবার একটা যেটা হয় অপরিচিত, কিন্তু শেষে একটা খুব পরিচয় হয়ে গেল এমন একটা মানুষের সাথে, এটা হয়ে যায় আমার সাথে ওটা। তারপর আমি যখন নামবো যেখানে, ও আমাকে বলে যে এখানে না নেমে তুমি সামনের স্টপেজে নামো, ওখানে নেমে বলবে রাসমেলার মাঠে যাব, তোমার একদম ভেন্যুর সামনে তুমি উঠবে। চলো ঠিক আছে। আমি ওর কথা শুনে ও নেমে গেল ওখানে এবং আমাকে বললো সামনে নামতে। আমি নেমে দেখলাম যে হ্যাঁ সত্যি ওর কথাটা শুনে আমার লাভই হয়েছে, একদম পাশেই ভেন্যুটা ছিল। যাই, অনুষ্ঠান করি। অনুষ্ঠান করার পরে ব্যাক স্টেজে প্রায় 1:30 অনুষ্ঠান মানে শুরু হতে, রাত্রিবেলা শুরু হয়েছেই মোটামুটি তোমার 9টা 9:30। এবার যেহেতু ওই অনুষ্ঠানটা বড় ছিল, তো 1:30 বাজে এরকম, প্রচণ্ড টায়ার্ড। তখন দেখি ছেলেটা ঢুকছে, এসে বললো যে খুব ভালো লাগলো অনুষ্ঠান, আমি তো বলেছি তুমি আমার বন্ধু। বলছি খুব ভালো লাগলো, ঠিক আছে, হ্যাঁ চলো, কোনো ব্যাপার না। তখন বললো যে তোমার নাম্বারটা দাও। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা ছেলের নাম্বার চাইছি, দেওয়াই যেতে পারে, কারণ আমার সাথে তার পরিচয় হয়েছে। তখন হেল্পও করেছে, একদম হেল্পও করেছে। তখন আমাকে বলে সন্দেহের তো কোনো ব্যাপার না সন্দেহের। তোমাকে বলে যে আমার তো পাশেই বাড়ি, চলো বাড়ি চলো। আর এরকম কিন্তু রাস্তাঘাটে লোকের সাথে আলাপ করতে ভালো লাগে, একদম ভালো লাগে। জানি না এটা তোমার কেমন লাগে, আমার খুব, মানে আমি নিজে কথা বলি যে কোথায় যাওয়া হবে। এবার সাথে একটা আলাপ হয়ে গেল, মেয়ে হলে তারা কি ভাববে, বাট কোনো ছেলে হোক মধ্যবয়স্ক, অসুবিধাই নেই, কথা বলি, ভালো লাগে, সাথেও আলাপ করতে ভালো লাগে একদম। কিন্তু ছেলেদের সাথে কি প্রবলেম থাকে না, একদম কোনো ভয় থাকে না। তো তারপরে ওই যেটা মানে একদম মানে বাইনা করতে শুরু করে যে না তোমাকে বাড়ি যেতেই হবে। আমি বলছি দেখো 1:30 বাজে, আমার ব্যান্ডের সাথে আমাকে ফিরতে হবে। আমি বলছি আমাকে ফিরতে হবে আজকে নয়, বাট আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার বাড়িতে যাবো। বলছি আমার মাথা ছুঁয়ে বলো। আমি বলছি মানে ওই টিকি আছে, ব্রাহ্মণ, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করি, হাতটা ধরি, ঠিক আছে। ও হাতটা ধরেই ছিল আগের থেকে, আমি ধরি ভালো করে। আমি আচ্ছা আমি তোমাকে প্রমিস করছি, তোমাকে ছুঁয়ে বলছি তোমার বাড়িতে আমি আসবো। ও শোটা দেখেছে, তার শোটা দেখেছে, ওর ফ্যামিলি শোটা দেখেছে।
ঠিক আছে, ওখান থেকে আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে ওর নাম্বারটা আমি সেভ করেছিলাম। হ্যাঁ, 3-4 দিন পরে ও আমাকে ফোন করে। ঠিক আছে, আমি ব্যস্ত ছিলাম, ফোনটা পরে দেখিও ফোন করেছে, আমি ব্যাক করি, ও ফোনটা ধরে না। তারপরে সেদিনই, বা সেদিন নয় সরি, তার 2 দিন পরে দেখছি ও একটা ঠাকুরের ছবি স্ট্যাটাস দিয়েছে হোয়াটসঅ্যাপে। একটা অদ্ভুত, সম্পূর্ণ কালো, ওর নিচে লিখেছে মা। ঠিক আছে, জিভ বার করা, মানে বুঝতে পারবে তুমি ওটা মা কালীর মূর্তি, কিন্তু একটা অদ্ভুত, আমি ওরকম কোনোদিন দেখিনি আজ পর্যন্ত ওরকম মূর্তি। আমি যেহেতু স্ট্যাটাসটা সিন করেছি, ওর আবার আমার কথা মনে পড়েছে, হয়তো আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে। ফোনটা ধরি, 6টায় ফোন ধরি, সন্ধ্যা। আমার কাছে এটা এখন একটা অনেক বড় কোশ্চেন মার্ক। মোটামুটি রাত 11টা অবধি আমি কথা বলি। 2 ঘন্টা পর পর ফোন কেটে যেত, ফোন কাটে, আবার ফোন ব্যাক করি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ থেকে এমনি কলে আসি। মোটামুটি 6টার থেকে 11টা অবধি ওর সাথে কথা বলি। তাও যেন মনে হচ্ছে যে মানে এটা এনাফ নয়, আরও কথা বলতে হলে ভালো হতো। কী নিয়ে কথা হচ্ছিল আমার কাছে এখনও ওটা দাদা একটা বড় কোশ্চেন মার্ক, যে আমি একজন অপরিচিত মানুষের সাথে এতক্ষণ ধরে কী কথা বললাম। ওই স্ট্যাটাসটা দেখার পর? ওই স্ট্যাটাসটা দেখার পরে ও ফোন করে, তারপরে কথা শুরু হয়। ঠিক আছে, মনে নেই কী নিয়ে কথা? হ্যাঁ, নর্মালি কথা, যে তুমি কীভাবে রেডিওতে আসলে, তোমার আপস অ্যান্ড ডাউনস কী। আমি ওকে জিজ্ঞেস করি এই মূর্তিটা তুমি কোথায় পেলে, মানে নর্মাল যেরকম কথা হচ্ছে সেরকমই কথা, কিন্তু এটা এতটা সময় ধরে যে মানে কোথার থেকে কোন কথা, তার থেকে কোন কথা গেছে, মানে কথায় কথা বাড়ে, একটা কথা আসে। তো 4-5 ঘন্টা কথা বলি, এবং তারপরে যেটা হয়, মানে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে আমার ফোনে কথা হয়, প্রত্যেকটা দিন ওর সাথে আমার সেরকম কথা হতে শুরু করলো। দিনের বেলায় ওর গুড মর্নিং আমার ঘুম ভাঙতো, রাতে ওর গুড নাইটে আমার মানে ঘুমোতে যেতাম। ঠিক আছে, আর ফোন করলে এমন না যে শুধু রাতে, দিনে ফোন করছে 2 ঘন্টা 3 ঘন্টা, ফোন কাটছে, আচ্ছা আমি আসছি, আচ্ছা তাড়াতাড়ি আসবি, নিয়ে যেতে চলে এসছে সম্পর্কটা তখন। ঠিক আছে, কিছুদিন যাবৎ 4-5 মাস পর ও আমার না ওই হরিহর আত্মা যেটাকে বলে, মানে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওকে আসতেই হবে, ওকে আমি কিছু ভাবতে পারছি না। মানে আমার এত ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, মানে আমার যাদের সাথে আমি বড় হয়েছি তাদেরকে আমি যে বিষয়গুলো শেয়ার করতে পারছি না, ওকে আমি মানে অনায়াসে বলে দিচ্ছি কথাগুলো। খুব ভালো একটা বন্ডিং, একটা পিওর ফ্রেন্ডশিপ যেটাকে বলে। ও আমাকে, ধরো আমি কোনো একটা ভুল করছি, বলে না এটা করিস না, এবং আমি দেখেছি ও যেটা আমাকে না করতে বলেছে ওটা যদি আমি করতাম, আমার মানে এমনও হয়ে গেছে আমার লাইফ রিস্ক হয়ে যেত। ঠিক আছে, পরে আমি বলছি ভাই থ্যাংক ইউ, যে আমাকে থ্যাংক ইউ বলছিস, আমি আর তুই কি আলাদা নাকি? ঠিক আছে, খুব ভালো বন্ধুত্ব। মোটামুটি তোমার ওর সাথে আমার দেখা 2023 সাল, তোমাকে বললাম 8-9 মাস চলেছে, 2024 সালে এটা কথা হচ্ছে। একদিন ওর ওই যে ঠাকুরটা, ওটা নিয়ে কথা হচ্ছে আমাদের মধ্যে। ও বলে যে আমাদের এক পূর্বপুরুষ ওই ঠাকুরটা জলের নিচে পেয়েছে, এবং আমি যদি ওই ঠাকুরটাকে বলি না আকাশ থেকে চাঁদ দেয় না দাও, মানে ওই চাঁদটাও যেন ঠাকুরটা আমাকে কিনে দেবে। মানে আমি যা বলি ঠাকুরটা তাই করে। আমাকে বলে তুই আমাকে কথা দিয়েছিস আমার বাড়িতে আসবি, বাড়িতে আয়, তুই ওই ঠাকুরটাকে যা বলবি তোর সব মনস্কামনা পূরণ হবে। ঠিক আছে, কথা বলতে বলতে ধরো তোমার সাথে আমি কথা বলছি, হট করে তুমি কিছু একটা দেখেছো, বলবে না একটু দাঁড়া, আমাকে বলে সুদীপ বল একটু দাঁড়া, ওকে, ফোনটা কাটে। আমি জানি ফোন করবে, 0.5 ঘন্টা 1 ঘন্টা ফোন করে না, ফোনটা ব্যাক করি, সুইচ অফ। ঠিক আছে, চার্জ নেই হয়তো, হোয়াটসঅ্যাপে টেক্সট করে ঠিক আছিস, সিঙ্গেল টিক হয়ে পড়ে থাকে। সারা রাত একটা হয় না, এত ভালো একটা মর্নিং হঠাৎ করে কোথায় গেল, একটা চিন্তা হচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কোনো যোগাযোগ নেই। সেটাতের পর থেকে ফোন সুইচ অফ। আমি মাঝে মাঝে চেষ্টা করছি, কোনো যোগাযোগ নেই। এবার আমি অবধি পৌঁছানোর ওর অনেকগুলো ওয়ে ছিল, সোশ্যাল মিডিয়া, আমার ফ্রেন্ডস, অনেকের নাম্বার, বাড়ি চেনে বলতে পৌঁছতে পারবে অ্যাকচুয়ালি, বাড়ির ঠিকানা বলেছি যেহেতু, কিন্তু ও অবধি পৌঁছানোর আমার তোমার বাড়ির অনুষ্ঠানে এসেছিল বললে না, আমি ভেবেছি যে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি ওকে বলবো। আচ্ছা, ঠিক আছে, মানে ওকে ডাকতেই হবে। আমার দিদির বিয়ে ঠিক হচ্ছে, আমি ওকে বলেওছি আমার দিদির বিয়ে তোকে কিন্তু আসতেই হবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, যোগাযোগটা মোটামুটি 4-5 মাস ওর সাথে কোনো যোগাযোগ হলো না। ঠিক আছে, এবার পড়ছে 2025 সাল, 24 সাল অলমোস্ট শেষ। ঠিক আছে, এবার একটা কথা আছে না যে আউট অফ আইস আউট অফ মাইন্ড, ও আমার চোখ থেকে আস্তে 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 আবছা হয়ে যায়। ঠিক আছে, আমার এক দাদা আছে আমার বাড়ির কাছেই, তো আমাকে একদিন বলে যে চল দমদম থেকে ঘুরে আসি। কোথায় যাবে? ওরা এয়ারপোর্ট যাবো, ওর গাড়িতে প্যাসেঞ্জার যাবে একজন, ওই বিজনেস করে, এয়ারপোর্টে তাকে নামাবে, তারপরে আমরা ব্যাক করব। আমি জানি যে বাড়িতে আসি ভালো লাগছে না, ততদিনে কিন্তু ওর মেমোরিজ, ওর স্মৃতি আবছা হয়ে গেছে আমার কাছে। দমদম যাই, আমরা বাড়ির থেকেই বেরিয়েছি 6টা 6:30,
দমদমে ওই প্যাসেঞ্জারকে নামিয়ে জ্যাম ছিল, যখন ফিরছি রাত 1টা। এই দিন থেকে আমার সাথে একটু কিছু ঘটতে শুরু করে, আমি পরে কানেক্ট করেছি, তোমাকে যখন বলবো বুঝতে পারবে ব্যাপারটা কি হয়। প্রচণ্ড মাথায় যন্ত্রণা উঠছে আমার, একটা চায়ের দোকান দেখি রাত্রিবেলাতে, একটা চায়ের দোকান দেখি, আমি বলি যে আমি 2 কাপ চা খাবো, লিকার চা, ওই মশলা দেওয়া যে চাগুলো হয় না, আমার ভালো লাগে খুব, মানে চা খাবো, 2 কাপ চা খাবো। আমি কাগজের গ্লাসের 2 কাপ চা খেয়েছি। দোকানটার সামনে রাস্তার সামনে একটা পুকুর, এবং খুব সুন্দর বাঁধানো একটা পুকুর, লাইট দেওয়া আছে, নীল লাল এরকম লাইট, ঠিক আছে। ওখানে বসে আমার ফোন আছে পাশে, তার পাশে চায়ের গ্লাস, মানে একটা ভর্তি চায়ের গ্লাস, আর একটা আমি খাচ্ছি, যে আমি এটা শেষ করে ওটা খাবো। খেলাম একটা খেয়ে, ওই যেটা হয় বাঙালির বাজে স্বভাব, কাপটাকে মুড়িয়ে ফেলেছি। ফেলে আমি লক্ষ্য করলাম কাপটা আমি যেখানে ফেলেছি ওটা কোনো একটা ঠাকুরের স্থান হতে পারে, কারণ সিঁদুর বেলপাতা এরকম দেওয়া আছে। এটা তো ভুল হলো। আমি সঙ্গে সঙ্গে নামলাম, একদম সামনেই পড়েছিল, ওটাকে তুললাম, ওখানে প্রণাম করলাম, ওটা নিয়ে আসলাম যে 1 কাপ চা আছে আমি খাবো। এসে আমি যেটা দেখি যে গ্লাসটা ফাঁকা, ঠিক আছে। এবার আমি ধরলাম যে কোনো বিড়াল, বিড়াল চা খায় কিনা, বাট ঠিক আছে, বিড়াল চা খায় না, ধরলাম কোনো একটা পশু পাখিতে চাটা খেলো, একটা ফোঁটা হলে তো বাইরে পড়বে। কোনো একটা টাইমে আমি দেখছি যে আমার এখানে এটা ফুল ছিল কিন্তু নেই, আমার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, হয় কেউ খেয়ে নিয়েছে, নইলে পড়ে গেছে। একদম কোনো একটা ট্রেস তো পাবো আমি। ওখানে এসে 1 ফোঁটা চা বাইরে পড়ে নেই। আমি ধরলাম কাপটা ফুটো ছিল, ওখানে তো চাটা পড়ে থাকবে, তাহলে একদম শুকনো কাপটা, ভালো করে মনে হচ্ছে কেউ চা, মানে 1 কাপ চা খেয়ে এসে নামিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। অদ্ভুত লাগে আমার। আমার যে দাদা ছিল ও এসে বললো, কিরে চ, হ্যাঁ চলো। আমি ভাবিও না অতটা, ঠিক আছে। ওই কাপ দুটোই নিই। এবার আমার একটা স্বভাব আছে যে কোথাও কোনো কিছু খেলে, প্যাকেট হোক কাপ হোক, আমি কোথাও ফেলি না যতক্ষণ না ধরো একটা মনে হচ্ছে এটা ফেলার জায়গা, তখন ফেললাম, ওইটা আমি পকেটে রাখি, এঁটো কাপটা, ঠিক আছে। এবার গাড়িতে উঠে তারপরে ফেলেও দিয়েছি আমি কাপটাকে। ফিরছি আস্তে আস্তে, তখন মোটামুটি 1:30 পৌনে 2 বাজে। গাড়ির আলোয় অনেকটা সামনে আমি দেখছি যে ঠিক ওই রকম একটা ড্রেস পরে কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমার সন্দেহ আছে এটা কি ও, তারপরে এখানে ও কী করে হবে। যত কাছে যাই, হ্যাঁ ওটা ও, এই গাড়ি দাঁড় করাও। গাড়ি থেকে নেমেছি। এবার ধরো খুব ভালো একটা বন্ডিং, হঠাৎ করে কথা বন্ধ, আবার তার সঙ্গে যখন তোমার মিট হচ্ছে, তখন তো তোমার এক্সাইটেড থাকবে না, যে এক্সাইটমেন্টটা আমার মধ্যে কাজ করছিল। কি ভাই, কোথায় ছিলি? আমি গাড়ি থেকে নামি, আমি এই এক্সাইটমেন্ট নিয়ে ওকে জিজ্ঞেস করি, কি ব্যাপার তুই এখানে? ও আমাকে যেটা বললো, যেটা ওখানে আমার জন্য অপেক্ষা করছিল। আসলি? আমি বললাম যে আসলি মানে তুই এত রাতে কোথায় যাবি? আমাকে বললো বাবার বাড়ি যাবো। কিন্তু ছেলে, বাবার বাড়ি যাবি, কিসে যাবি? স্থির দৃষ্টি, দেখে নেব। কিসে যাবি দেখে নেব, কিসে যাবি বল। বললাম না দেখে নেব। ওর ওই দিনের অ্যাটিটিউড আর ওই প্রথম দিনের অ্যাটিটিউড সম্পূর্ণ আলাদা। আমার ভালো লাগলো না সত্যি বলতে, যে এত ভালো একটা বন্ডিং ছিল, তুই আমাকে অ্যাপ্রোচ করেছিলি, নাম্বার নিলে, এত ভালো একটা বন্ডিং, তুই এরকম অ্যাটিটিউড দেখাচ্ছিস, যেটা হয়। চল ঠিক আছে আসছি, তোর নাম্বার নিয়েছিস নতুন নাকি ওটাই পাবো আবার? আমি তোকে ডেকে নেব, এটা বললো। ঠিক আছে চল আসছি। গাড়িতে উঠে চলে আসি। তারপর থেকে আমার যেটা শুরু হলো, আমি প্রত্যেকটা মোমেন্ট ওকে নিয়ে ভাবতে শুরু করলাম। রাতে ঘুমোচ্ছি, সারা রাত ওর স্বপ্ন। কোনো ভয়ানক নয় যে আমি ওর বাড়িতে গেছি, ও আমার বাড়িতে এসছে, আমি ওকে ঘুরিয়ে আমার এলাকা দেখাচ্ছি, ও ওর বাড়িতে এলাকা দেখাচ্ছে, ছাদে নিয়ে গেছে। শুধু রাতে নয়, ধরো গাড়িতে করে কোথাও যাচ্ছি, দুপুর একটা হয় না যে ঘুম ঝিমকি চলে আসে, হট করে ঘুমোচ্ছি, ঘুমোতে ঘুমোতে দেখছি যে আমার পাশে বসে আছে স্বপ্নে। হট করে ঘুম ভেঙেছে, আমি হচ্ছেটা কি আমার সাথে, ওকে কি মাথা থেকে বের করতে পারছি না। আমি কথাটা ওকে বলবো, এটা বলার জন্য আমি ওকে ফোন করি, ফোন সুইচ অফ, একই, ফোনটা খুলে নিই। তো তারপরে হতে 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 মোটামুটি চললো এটা, এই পিরিয়ডটা কন্টিনিউ হলো 4-5 মাস। এটা তোমাকে বললাম আমি 2025-এর ঘটনা। ওকে তারপর থেকে ফোনেও আর পাইনি, সেই রাতে ফোন কেটেছে, তারপর থেকে আমি ওকে পাইনি। সেদিন দেখা হওয়ার পর তারপর কি হলো? ওই যে দেখা হলো, ওই অ্যাটিটিউডে কথা বললো, তুমি চলে গেলে, আমি চলে গেলাম, ঠিক আছে। আমি জানি তারপর ও নিজেকে, আমি ভালো লাগেনি, আর আমার ভালো লাগলো ওর অ্যাটিটিউডটা, যে এত ভালো একটা বন্ডিং, এত এর মধ্যে এতদিন তো হচ্ছে পুরো একদম ডিট্যাচড হয়ে আছে। তো তারপরে ওর ওই স্বপ্ন দেখতে শুরু করলাম, মানে প্রত্যেকটা মোমেন্ট, মানে একটু চোখটা বুঝলে যেন ওর স্বপ্ন দেখছি আমি, মানে স্বপ্নও না, চোখটা বুঝেই মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ব্যাপারটা ভীষণ, আমি ঘুমোচ্ছি, আমার পাশে শুয়ে আছে, স্বপ্নে দেখছি, ঘুম ভেঙে উঠছি, আমি কি বলবো, যে ওর থেকে বেরোতে চাইছি আমি ওকে বলার জন্য ফোন করছি, ভাই আমার সাথে এটা হচ্ছে, আমি তোকে মিস করছি, আমি পারছি না, যোগাযোগ নেই, তবে কী করে পারবো। এবং আমার মধ্যে যে চেঞ্জেসটা আসলো, সব থেকে বড় অ্যাঙ্গার ইস্যু। আমার দিদিকে আমি সোনামা বলে ডাকি,
ও আমাকে ফোন করলে না, আমার এমন ছিল যে আমার নোখ ভাঙলেও আমি ওকে বলবো। ও আমাকে ফোন করে আমার বিরক্ত লাগছে, ঠিক আছে রাখ। মা জিজ্ঞেস করছে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, রাখো। মানে যত তাড়াতাড়ি পারি আমি ওটা কাটিয়ে দেবো। কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। আমি সব থেকে ভালোবাসতাম আমার প্রফেশনকে, আমার রেডিওকে। কোনো কারণ নেই আমি বললাম যে ম্যাম ছিল অন্তরা ম্যাম, ম্যাম আমি না ডিজাইন দেবো। বলছি তুই কি পাগল হয়ে গেছিস? কেন? বলছে এই সময়টা আমার যে শোটা ছিল ওই শিলিগুড়িতে মোটামুটি পপুলার ছিল শোটা, ঠিক আছে। প্রথমে নাম ছিল বলো কি শুনতেছো, পরে ওটা মন আমার হয়েছিল। বলছি এত সুন্দর একটা সময় ডিজাইন দিবি, কী প্রবলেম হচ্ছে বল, ফিনান্সিয়াল প্রবলেম কী হচ্ছে শেয়ার কর। ভালো লাগছে না এগুলো, শো আসছে করবো না। একটা একগুয়ে ব্যাপার চলে আসছে, ঘর থেকে বেরোচ্ছি না আমি। আর ওর স্বপ্ন চলছে। হতে হতে কী হলো, আমার কাছে একটা কাজের অফার আসে আমার বাড়ির থেকে অনেকটাই দূরে। আর আমি দাদা এমন একটা ছেলে, আমার ফ্যামিলি সব থেকে প্রথম। আমি জানি না কেন ওই কাজের অফারটা আসলো, আমি একবারে হ্যাঁ বলে দিলাম। আমি জানিও না কী কাজ ওখানে হবে, এবং এটা আমার প্রফেশন থেকে একদম আলাদা একটা প্রফেশন, ঠিক আছে, মানে কর্পোরেট একটা ওয়ার্ল্ড। আমি বলি যে হ্যাঁ চলো কাজ করব। যে কটা শো হাতে ছিল সব না বলে দিই, যে কটা অ্যাডভান্স নিয়েছিলাম রিফান্ড করে দিই, আমি কাজে চলে যাই। 2025 নভেম্বরই একদম, ঠিক আছে, নভেম্বরে আমি গেছি ওখানে কাজে। আমাদের রুম নেওয়া ছিল, রুম বলতে একটা বাড়ির উপরে আমি থাকতাম, উপরতলায়, নিচের তলায় জিম ঘর ছিল, উপরে আমি এবং আমার সামনের রুমে একজন টিকিট কালেক্টর থাকতেন, ঠিক আছে। ওখানে গিয়ে আস্তে 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 ওর ওই স্বপ্নগুলো কমে গেল, ঠিক আছে। শীতকাল, একদিন কাজ থেকে বাড়ি ফিরছি, আমার যে ড্রাইভার দাদা ছিলেন বললেন যে ইডলি খাবে, ওদিকে ওটা পাওয়া যায়, আমি জায়গাটার নাম বলছি না। ইডলি খাবে? হ্যাঁ চলো খাই। দাঁড়িয়ে খাচ্ছি, রাত প্রায় 10:30। ওই যেখানে ইডলিটা খাচ্ছি ওর সামনের রাস্তাটা হচ্ছে ভীষণ ব্যস্ত একটা রাস্তা, মানে একজন সাধারণ মানুষের ওখান থেকে পার হতে যথেষ্ট সময় লাগবে। এটা কি শিলিগুড়িতে? শিলিগুড়ির কাছাকাছি, ঠিক আছে। আমি না ইডলি খেতে খেতে হঠাৎ করে লক্ষ্য করি রাস্তার উপরে ওই রকম ঠিক সবুজ কুর্তা সাদা প্যান্ট পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি যদি তোমাকে দূর থেকে দেখি আমার মনে হবে ওটা তুমি, কিন্তু আমি আমার এলাকায় দেখলে কী ভাববো যে না গৌরব দেখানো হতেই পারে না, স্বাভাবিক। আমি ওকে দেখি বলি যে এখানে ওর আসাটা হচ্ছে মানে নেক্সট টু ইম্পসিবল, এটা হতেই পারে না, কোনো কানেকশন নেই, ঠিক আছে। ততদিনে ওর কথা আমি ভুলে গেছি, স্বপ্নটাও বন্ধ হয়ে গেছে। ওই নতুন জায়গায় যাওয়ার পরে আস্তে আস্তে খাই, দেখছি আমি, ও দেখছি আস্তে আস্তে এগিয়ে আসছে, আমার কিন্তু খাচ্ছি ওর দিকে তাকিয়ে আছি, ঠিক আছে। খেলামই না, আমার ভালোই লাগলো না খেতে। আস্তে আস্তে আবার সেই রিকল হচ্ছে যে আবার কি শুরু হবে। এবার ওইখানে যেটা ছিল ওই হোটেলটাতে পরপর বেসিন, একটা বেসিন আমি হাত ধরছি, পাশে এসে বলছে অবশেষে আসলি। আমি তাকিয়ে আমার গায়ে কাটা দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। আমি বলছি তুই এখানে? হাসছে, আসলাম এরকম করছে। ও এমনভাবে আমাকে অবশেষে আসলি বললো যেন ওখানে ওই আমাকে নিয়ে গেছে, ঠিক আছে। আমি বললাম ওইটাই যে আচ্ছা তুই যে এখানে আমাকে নিয়ে আসলি এমন করে বলছিস, ঠিক আছে, আর তুই কী ব্যাপার, তুই মানে গায়েব হয়ে যাস, আবার হঠাৎ মানে উদয় হয় তোর, উঠেছিস কোথায়? বলছে আশ্রমে। একদম কথাগুলো শুনলেই না গায়ে কাটা দেবে। স্থির দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। এবার একটা কী হয়, আমি তোমার দিকে তাকিয়ে একটা মোমেন্টে গিয়ে চোখটা নামাবো, ও আমার দিকে তাকিয়ে প্রত্যেকটা কথা বলছে। আমি বললাম যে একা না ফ্যামিলি? একাই তো আছি বললো। যে তোর কি আর কোনো জামা কাপড় নেই? যখনই দেখি একটাই জামা কাপড়, কেন কিনে দিবি? এরকম করে বলছে। হ্যাঁ কিনে দেবো, চল আমার সাথে। ওই চল গাড়িতে ওঠ। বলছে আমার গাড়ি লাগে না, এরম করে বললো। এটা তাচ্ছিল্য, আমার গাড়ি কী হবে এরমভাবে। আর ঠিক আছে, কতদিন আছিস? তুই যতদিন আছিস ততদিন। ওর অ্যাটিটিউড প্রথম দিন আমার যেমন ভালো লাগেনি, এই দিনকেও ভালো লাগছে না। ততক্ষণ আমার গাড়ির যিনি ছিলেন হর্ন দিচ্ছেন, আমাকে বলছে যা তোর দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি আবার উঠেছিস কোথায়? ফোন নাম্বারটা দিয়ে নতুন নাম্বার নিয়ে এসিস? বলেছিলাম না ডেকে নেবো, ডেকে নিলাম তো, দেখতে পেলি না? ওই যে এরম করে কথা বলছিস কেন আমার সাথে? খুব ভীষণ ক্রিপি। আমি গাড়িতে উঠেছি, আমার গাড়ির যে দাদা সে বলছে কী ব্যাপার তুমি একা একা বকবক করছিলে কেন? ঠিক আছে, একা একা বকবক করছিলে কেন? আমি বলছি আরে একা একা না, আমার বন্ধু। বলছি এখানে তোমার কিসের বন্ধু? হওয়ার কথা নয়, ওখানে খুব রিসেন্ট গেছি, 1 মাস হবে হয়তো। বাড়ি চলে যাই। এবার তারপর আমার সাথে ওই যে অ্যাক্টিভিটিসগুলো হওয়া শুরু করে। প্রথম যেটা হলো, মানে ওর কিন্তু ওর ঘটনা কিন্তু মাথায় নেই। আমার যে ওই স্বপ্ন দেখছি বা ওর সঙ্গে দেখা হলো আমি ভুলেই গেছি, নর্মাল, ওটা মানে জাস্ট নর্মাল একটা ব্যাপার, দেখা হয়েছে চলো কথা বলেছি মিটে গেছে। ওর মতো আমি আমার মতো। ঘরে যাওয়ার পরে, মানে আমার রুমে যাওয়ার পরে 2 দিন পরে আমার সামনে মুখার্জিদা আমি বলতাম, টিকিট কালেক্টর, উনি আমাকে একদিন বলেন যে সুদীপ তুমি না ঘুমানোর সময় লাইটগুলো অফ করে ঘুমাবে।
লাইট তো আমি অফ করেই ঘুমিয়েছি, চলো ঠিক আছে, হতে পারে কোনো একটা কিছু, ঠিক আছে। 2 দিন পরে আবার ওই ভদ্রলোক যে সুদীপ তুমি কি মেন্টালি ডিস্টার্বড আছো? কী হয়েছে বলো? ভালো লাগে না। কী হয়েছে বলো? তোমাকে বললাম একদিন লাইটটা অফ করতে, তুমি ওই লাইট আবার জ্বালিয়ে ঘুমিয়েছো। নিচে জিম ঘর ছিল, আর আমি ঠাকুর দেবতায় বিশ্বাস করি, ঠিক আছে। ওইখানে একটা ডাম্বেল ছুঁয়ে আমি বললাম দাদা বিশ্বকর্মা ছুঁয়ে বলছি লাইটগুলো অফ করেছি। আমার কেন মনে আসে ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি সব লাইট অফ করে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তালাটা খুলেছিলাম, সেই কারণে আমার মনে আসে। বলেছি এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, স্যাটারডে ছিল, জিমঘর বন্ধ। আমি যখন বাড়ি ফিরি তখন রাত 3টে, জিমঘর লাইট জ্বলছে, আমার ঘরের বাইরে লাইট জ্বলছে, তোমার ঘরের বাইরে লাইট জ্বলছে, আমি নিজে অফ করে ঘুমিয়েছি। আমি জানি এটা হতে পারে না, কিন্তু আমার কিন্তু ভয় লাগছে না, একটা ক্রিপি লাগছে আমার, অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। জ্বলছে কি করে জ্বলছে? 2 দিন হলো এটা। তারপর একদিন ঘুমোচ্ছি, ঘুমোতে হয় না যে আমার একটা বাজে অভ্যাস, আমি লাইট জ্বললে ঘুমোতে পারি না। হট করে চোখের সামনে তোমার লাইট জ্বলছে, একটা অদ্ভুত লাগে না, অস্বস্তি হয়। চোখ খুলে দেখি লাইট জ্বলছে আমার ঘরে। কি হলো? আমি তো লাইটটা অফ করে ঘুমিয়েছিলাম, আমার বিরক্ত লাগে। ওর কথা আমি ভাবছি না, কিন্তু নর্মালি বিরক্ত লাগছে। লাইটটা অফ করি, দেখি দরজার নিচ থেকে হালকা একটা আলো ঢুকছে, মানে বারান্দায় লাইট জ্বলছে। গেটটা খুলি, দেখি বারান্দায় লাইট জ্বলছে। লাইটটা অফ করি, দেখি বাথরুমে লাইট জ্বলছে। আমার একটা অভ্যেস ছিল, বাথরুমে লাইটটাকে অফ করার সময় নিজেকে একটা চিমটি কাটতাম, যাতে মনে থাকে যে আমি লাইটটা অফ করেছি। কারণ এতবার বলেছে লোকটা। হ্যাঁ, না আমি তার আগের থেকে আমি এটা করতাম, যেন আমার মাঝরাতে উঠে মনে হচ্ছে যে লাইটটা অফ করেছি, আবার উঠে দেখতাম। ওটা আমি বাথরুমের লাইট জ্বালানো নেভানো নিয়ে অনেকেরই থাকে, এটা একটা লোকে লাইট জ্বালিয়ে চলে আসে। আমি অনেক নিজে করেছি, আমার নিজের সাথে হয়েছে এটা। আমার ঠিক উল্টো দিকের বাড়িতে আমার বন্ধু থাকে, ও আমায় হচ্ছে কল করে বলতো তোর বাথরুমে লাইট জ্বলছে, বন্ধ কর। সব লাইট অফ করে আমি ঘরে চলে আসি। পরদিন সকালে খেয়ে দিয়ে কাজে বেরিয়েছি, আর আমি প্রচণ্ড কুড়ে টাইপের একটা ছেলে। খাবার দিদিভাই একজন আসতো কাজ করার জন্য, খাবার টাবার খেয়েছি, মাছের কাঁটা যেমন পড়ে আছে, খাবার টাবার ওই ছড়ানো ছেটানো আছে টেবিলে। কাজে বেরিয়ে গেছি, আমি জানি দিদিভাই পরিষ্কার করে দেয়। ঘর খুলে, শীতকাল, হ্যাঁ, ঘর খুলে দেখে আমি হয়ে গেছে আমার। আমি বলছি কী ব্যাপার, খাবারটা পরিষ্কার করে যায়নি, এরকম তো হয় না। আর রাগও লাগে একটা, যে এত মানে দিদিভাই এইটুকু তো কাজ করে, আমি একা আসি, ওখানে কোনো কাজ নেই, এটাও করেনি। আমি ফোন করি, ওখানে দাঁড়িয়ে খাবারের সামনে দাঁড়িয়ে ফোন করছি, ফোনে ধরে না। আমি ভাবি যে যেমন আছে তেমন থাক, হয় সকালে এসে উনি করবেন অথবা আমি কাল সকালে করবো, আমার ভালো লাগছে না এখন। গেটটা লক করি, তারপরে আমার ঘরের গেট লক করি, শুয়ে পড়ি। সকালে ধরো ঘরে ঢুকেছি 10টা রাত্রিবেলাতে। তারপরে সকালবেলায় আমার ওই সামনে একটা দোকান ছিল, ওখানে ব্রেকফাস্ট আসতো আমার, ঠিক আছে। 7টা 7:30 বাজে উনি গেট নক করছেন, ওটা সানডে ছিল। আমি ভেবেছি দেরি করে ঘুম থেকে উঠবো, দিয়ে গেটটা খুলি, ওনার খাবারটা নিই, টেবিলে রাখি, টেবিলটা পরিষ্কার। ঘরে এসে শুয়ে পড়ে আমার মনে হচ্ছে টেবিলটা কী করে পরিষ্কার। আমি রাত্রিবেলায় এত নোংরা, মাছের কাঁটা পড়ে আছে, এবার এতটা তো ভুল হবে না যে আমি ওই ভুল দেখছি আর ফোন করছি যে মাসি মানে দিদি তুমি কেন কাজ করোনি। গেট লক, আমি আছি, ব্যাপারটা কী হলো? নাকি আমি এখন ভুল দেখলাম? আবার ঘর থেকে বেরোই, দেখি না পরিষ্কার। ওই যেগুলো জিনিসপত্র রাখা ছিল, আমার একটা বই, ল্যাপটপ, ওগুলো টেবিলে আছে, বাকি দেখি যে টেবিল পরিষ্কার। এটা তো অসম্ভব এক কথায়, ঘরে আমি ছাড়া কেউ নেই, কি করে হতে পারে? গেট লক করা, আমি খুললাম গেট, এখন হলো এটা। অদ্ভুত লাগলো একটা। তারপরে ওই দিদিভাই কাজ করতে আসলো, আমি বললাম যে আচ্ছা তুমি কাল ধুয়ে গেছিলে এগুলো? হ্যাঁ আমি তো ধুয়ে গেছিলাম। আমি তো নিজেই দেখতে পাচ্ছি তুমি ধুয়ে গেছিলে। আমি তোমাকে ফোন করেছিলাম? হ্যাঁ তুমি ফোন করেছিলে, আমার মেয়ে পরে বললো যে ওই স্যার ফোন করেছিল। আচ্ছা ঠিক আছে। অদ্ভুত লাগে আমার বিষয়টা। তারপরে 2 দিন পরে আমি যখন ঘরে ঢুকছি, আমার সাথে আরও একজন, আমি এনেছিলাম ওনাকে সেদিনকে আমার বাড়িতে থাকার জন্য। ঢুকে একটা অদ্ভুত সুন্দর সুগন্ধ, ঠিক আছে, ওই এলাচ মানে কামিনী ফুলের যে সেন্টগুলো হয়, দারুণ লাগছে ঘরে ঢুকে। ও আমাকে বলে কী হয় এটা, কোন রুম ফ্রেশনার? কোনো রুম ফ্রেশনার তো আমি দিইনি, আমার মাথায় কাজই করে না এই সুগন্ধটা কোথা থেকে আসলো। আর তারপর থেকে আমার সব কিছু ভালো লাগতে শুরু করে, ওখানে কাজ, ওখানে থাকা, মানে ইভেন আমি বাড়িতে এটাই বললাম যে আমি না এখানে থেকে যাবো, আমি ওখানে যাবো না। দিদি গিয়ে আড্ডা মারছি যে আমার এখানে দারুণ লাগছে, বিশ্বাস কর, ওখানে থাকলে আমার এত প্রবলেম হতো, এখানে আমি খুব বিন্দাস আছি। ওই সুগন্ধিটা আসার পর থেকে আস্তে আস্তে দিন সাথে দিনটা খুব ভালো হতে শুরু করলো আমার থেকে সব কিছু, ঠিক আছে। তারপর আমার অফিস থেকে বলে যে তোমার সাথে আরেকজন থাকবে। এবার ওই ঘরটার ওরা পে করতো অফিস থেকে, তো আমি 2টো রুম ছিল যেহেতু, আমি চলো ঠিক আছে, ভালোই হবে, কারণ 2 দিন আগে আমার সাথে একটা বাজে ইনসিডেন্ট হয়েছে, একা ভালোও লাগে না, ঠিক আছে। যেদিন বললো 2 দিন পরে সে চলেও আসে, এসেও যায়।
তারপর থেকে সব ভালো লাগা আস্তে আস্তে কমে গেল। ঠিক আছে, ওই যে সুগন্ধটা ওটা চলে গেল। সব সময় মনে হচ্ছে ঘরের মধ্যে মানে মাছ রান্না হওয়ার পরে যে একটা গন্ধ পাওয়া যায় না, আস্তে আস্তে গন্ধ, মানে শুধু ওই আস্তে গন্ধটাকে বলবো না, একটা বাজে বিচ্ছিরি একটা গন্ধ, ওটা লোকটা আসার পর থেকে শুরু হলো। ঠিক আছে, লোক বলবো না, আমার থেকে হয়তো 1-2 বছরে বড় হবেও। ঠিক আছে, আবার শুরু হলো একটা একটা করে। এরপর লাইট যেটা জ্বলছে আমার ঘরেই জ্বলছে, এবং সেটা মানে এক রাতে 5-6 বার জ্বলছে। আমি শুয়েছি, ফোন দেখতে দেখতে প্রেত কথা চালিয়েছি, হেডফোনে চলছে, ফট করে লাইটটা জ্বলে উঠলো। আমি ঘুমোইনি তখন, দেখলাম লাইটটা জ্বলেছে, বুঝতে পারছি কোনো সমস্যা আছে এখানে। ঠিক আছে, লাইটটা অফ করলাম। ঠিক মাঝরাতে 2:30-3টে ঘুম ভেঙে লাইট জ্বলছে। আমি দেখি তো বাইরেগুলো জ্বলছে কিনা, জ্বলছে না। আমি লাইটটা অন করেই ঘুমোলাম, যে অন থাকলে তো অন হওয়ার ভয় নেই, এরম ভেবে হনুমান চল্লিশা চালিয়ে ঘুমোলাম। আমার তখন আস্তে আস্তে হালকা হালকা ভয় লাগতে শুরু করছে, কারণ আমি প্রেতকথা লিসেনাস, একটা ওই বিষয়গুলো আষ্টে গন্ধ এগুলো একটা থাকবেই। ঠিক আছে, তো ওই ভদ্রলোক আসার পরে এগুলো হতে শুরু করলো। তারপর একদিন কি হয়েছে, দেখছি আমার ঘরের উপরে জল ট্যাঙ্কিটা ছিল একদম স্পষ্ট। আমি ঘুমোইনি, 9টা বাজে তখন। ঠিক আছে, জল পড়ছে, কেউ হয়তো সুইচ দিয়েছে, অফ করেনি। বেরোলাম, বেরিয়ে দেখছি সুইচ অফ করা। এটা কিন্তু শীতকাল, হ্যাঁ। আর আমি বললাম আজকে দেখি তো কী হচ্ছে, কারণ রুমমেট আছে, আমার অতটা ভয় লাগছে না। ঠিক আছে, কেউ তো একজন আছে। এবার যদি জল পড়ে, একটা বাড়ির নিচে জলটা পড়বে, এবং ওই বাড়ির ছেলেটার সাথে আমার বন্ধুত্ব ছিল ভালো। আমি ফোন করি, পরিচয় হয়েছিল অ্যাকচুয়ালি। যাচ্ছে, ওর নাম ছিল শুভম। ওই শুভম, তোমার ঘরের সামনে কি জল পড়ে আছে, দেখো না একটু। দাঁড়াও দেখছি। বেরিয়ে বলে, কই না তো, জল তো পড়েনি। ঠিক আছে, ঘরে চলে আসি। অদ্ভুত লাগে, এটাও একটা অদ্ভুত লাগে আমার। ঠিক আছে, ঘরে এসে ওই পাশের যিনি রুমমেট ছিলেন, আমি ওকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি কি এরকম জল পড়ার শব্দ শুনেছো? ও প্রেতকথা লেসে আসছে, বলছে আমি তো কানে হেডফোন দিয়ে প্রেতকথা শুনছি, ও শুনতে পাইনি। চলো ঠিক আছে, ঘরে যাই, শুয়ে পড়ি। আমি তারপর থেকে আমার অভ্যাস হয়েছে লাইট জ্বালিয়ে ঘুমোতাম। লাইট মানে হতো না, ঘুম হতো না, কিন্তু লাইট জ্বালিয়ে ঘুমোতাম আমি। তারপরে একদিন অফিস থেকে ঠিক করা হয় একটা জায়গায় ঘুরতে যাব। ঘুরতে গেছি, ফেরার সময় আমাদের যিনি লোকাল গাইড ছিলেন উনি বলছেন যে এই যে রাস্তাটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এখানে না অনেকদিন আগে অনেক মানুষকে মেরে এই নিচে কত মানুষ যে খুললে পাওয়া যাবে তার ঠিক নেই। গাছাঞ্চমের ব্যাপার, রাত হয়েছে, আর আমার সাথে অলরেডি এগুলো ঘটছে। আমি বলি যে ভগবানের গান চালাচ্ছি, ভূত পালাবে। আমার একটা গান চালাই, গানটা পড়ে আসছে, ঘরে চলে আসি। সেদিনকে আমি শুয়েছি, ঠিক কিছুক্ষণ পরে হালকা ঘুম এসছে। ঘরে, আমার ঘরে, আমি ফিরে এসেছি, ঘরে চলে এসেছি। এরপরে ওই ছেলেটার কথা কিন্তু আমার মাথায় নেই, কিন্তু আমার সাথে এগুলো ঘটছে। ঠিক আছে, মানে ওই ঘুরে টুরে এসে বাড়িতে বাড়ি চলে এসছো, তার মধ্যে ওই লোকটা বলেছে যে হচ্ছে এই রাস্তাটা কত কিছু আছে, একদম তো গান চালানো হয়েছে, এবং তারপরে সিন আমরা চলে এসেছি একেবারে বাড়ির ঘরের মধ্যে। ঠিক আছে, আমি ঘরে শুয়ে আছি, ঘুম আসেনি, জাস্ট চোখটা বন্ধ করে শুয়ে আছি। তারপরে হালকা একটা ঝিমকি আসছে, আমি দেখছি, মানে ওই হয় না যে তুমি এটা ঘুমোওনি কিন্তু স্বপ্ন দেখছো, যেমন একটা ব্যাপার। একটা স্বপ্ন দেখছি, আমার পায়ের কাছে কেউ একজন বসে আছে, আমার পাটা এরম করে টিপছে আর গাইছে, ও পালন হারে নির্গুণ और न्यारे তুমরে বিন হামরা কোনো নাহি। এই গানটা আমরা গাড়িতে চালিয়েছিলাম। ও আমাকে এটা বোঝাতে চাইলো যে কিন্তু গান চালালে ভূত পালাই। হট করে আমি উঠে বসি, কাটা দিয়ে উঠলো কিন্তু এটা। ঠিক আছে, আমি না উঠে বসে দেখি লাইটটা জ্বলছে, আবার শুরু হলো। বলছি আজকে রাতে আমি ঘুমোবো না। প্রথমবার আমার মনে হলো হয় এই বাড়িটা ছাড়বো, না হলে কোম্পানিটা ছাড়বো। এটা খুব ডিরেক্ট এনকাউন্টার। এক্স্যাক্টলি, এর থেকেও আছে বলি, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে বলতে। এটা খুব ক্রিপি। দেখছি লাইটটা জ্বলছে ঘরে, লাইটটা অফ করে শুয়ে আছি, না সরি লাইটটা জ্বলছে, লাইটটা জেলে শুয়ে আছি। আমি ফোনটা নাম করে ঘোরাচ্ছি। ঠিক আছে, আমার ডাক নাম সঞ্জু। বাইরের থেকে আমাকে একজন ডাকছে, সঞ্জু। স্পষ্ট শুনছি, আমি তো জেগে আছি। হ্যাঁ কে? বেরোতে যাচ্ছে। এখানে আমাকে সঞ্জু বলে কে ডাকবে? কারণ এখানে সবাই সুদীপ বলে ডাকে আমাকে, এখানে কেউ জানেই না ওই নামটা আমার, আমি কাউকে বলিনি। বসলাম, মানে শীতকালে লিটারালি আমার আস্তে আস্তে মানে ঘাম হচ্ছে এরকম একটা ব্যাপার। আর জানি 3বার ডাকলে নিশির ডাক, ঠিক আছে, এগুলো প্রেত কথা থেকে সব জানা। বসে আছে, ফোনটা ঘোরাচ্ছি এরকম করে। ঠিক আছে, আমি দেখি তো ভুল শুনলাম কেন। আমি তো জানি আমি ভুল শুনিনি। আবার ডাকছে, সঞ্জু। যার গলা আমি যাকে ফোন করেছিলাম যে ওই জলের জন্য, শুভম, ওর গলা এটা। শুভমকে ফোন করি আমি,
একদম স্পষ্ট ওর গলা, যে শুভম বলছে ঘুমের ঘরে, বলছে হ্যাঁ দাদা বলো। বলছে কোথায় আছো? বলছে দাদা ঘুমোচ্ছি গো, শরীরটা খারাপ। আমি বলছি ভাই একটু ডিস্টার্ব করলাম, আমার মনে হলো না তুমি আমাকে ডাকছো। না আমি তো ডাকিনি। ঠিক আছে সরি ভাই, ঠিক আছে। বলো না কোনো ব্যাপার না, কোনো প্রবলেম আছে? না কোনো ব্যাপার না, কারণ আমার রুমমেট আছে পাশে, আমি জানি যে যদি আরও কিছু বেশি হয় আমি ওকে ডাকবো। তো তারপরে আমি সকালবেলায় ওর সাথে যাচ্ছি, ও আমাদের অফিসে কাজ করতো। তো আমি বলছি একটা কথা যে জানিস তো তুই আছিস বলে, মানে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমার বয়সে যেহেতু, জানিস তো তুই আছিস বলে আমার একটা সাহস লাগে, আমার একা একা ভয় লাগতো। ঠিক সেদিন ওর মেসোমশাইয়ের অ্যাক্সিডেন্ট হয়। বলে দেখেছিস তুই আজকে আমাকে বললি যে আমি আছি বলে তোর সাহস আছে, দেখ আমাকে চলে যেতে হবে, এ রুবিতে ভর্তি আছে। বেরিয়ে আসে। আবার এবার আমি ওখানে যতগুলো মানে পসিবিলিটি ছিল যারা আমার সাথে থাকতে পারে প্রত্যেকে ফোন করেছি, মানে যাদেরকে আমি মানে কোনোদিন সুস্থ মস্তিষ্কে হয়তো তার সাথে বেশিক্ষণ গল্পও করবো না। আমি বলেই দিই তোমাকে, আমার সামনে একটা ওই নিচে মাটিতে ওই সেই পুতুলগুলো হয় না, ওই যেটা বাচ্চাদের জন্য নিয়ে যাই, ওরকম একজন কাকু থাকতো, ওনার সাথে গল্প করতাম। ঠিক আছে, ওনাকে অব্দি আমি ফোন করেছি। আর আমার একটা বাজে অভ্যাস, আমি এরকম বন্ধুত্ব বাড়িয়ে ফোন নাম্বার নিয়ে, নতুন একটা জায়গা যে কাকু, নতুন জায়গাতে একটা কমিউনিটি থাকে একটা, ঠিক আছে, যে না বানাতে পারলে তো একা হয়ে থাকতে পারবো না আমি। আমি ওনাকেও ফোন করেছি, একটু আসবেন? ওই বাবা আমার তো বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না গো। ঠিক আছে কোনো ব্যাপার না। আমার ড্রাইভারকে ফোন করি, দাদা আমি আসতে পারবো না। ওই ছেলেটা চলে যায়। ওই নিচের যে ছিল, ঠিক আছে, ওদের আদিবাড়ি দুর্গাপুর, ওরাও ভাড়া থাকতো ওখানে। আমি তো দুর্গাপুরে এসেছি, কাউকে পেলাম না। আমি মোটামুটি 7-8 জনকে ট্রাই করেছি। আমি জানি আজকে রাতে আমার সাথে কিছু একটা হবে, আমার সাথে কিচ্ছু হলো না সারা রাতে, নর্মাল কাটলো রাতটা। ঠিক আছে, তারপরে ওই ভদ্রলোক আবার আসলো কয়েকদিন পরে, ওই যে ছেলেটা থাকতো আমার সাথে ও আসলো। আসার পরে আবার তার মধ্যখানে কোনোদিনই কিচ্ছু হয়নি, নর্মাল। আমি একা আছি যখন ঘরে, আমার সাথে কিচ্ছু হয়নি। আমি না স্বপ্ন দেখছি কোনো, আবার ওই যেটা হয় যে কয়েকদিন আগে যেগুলো দেখেছি তার একটা রেশ আমার মধ্যে আছে, কিন্তু খুব একটা কিছু হয়নি, আমার সাথে কিছুই হয়নি। ওই ছেলেটা আবার আসলো, আমার একটা সাহস হলো যে চলো ও চলে এসছে, আর কোনো ব্যাপার না। কথা বলছি, কথা বলে গিয়ে শুয়েছি। একদিন ঠিক সেম জল পড়ছে, মানে যে ফোনটা খুলে দেখলাম যে রাত 2:30 বাজে, ঘুমিয়ে গেছে ও। না আমি বেরোবো না, ঠিক আছে বেরোবো না বলে ফোনটা খুলে টাইমটা দেখে শুয়েছি। টাক করে লাইটটা জ্বলে উঠলো আমার ঘরের, যে শুরু হয়েছে আবার। তখন আমার একটা কথা মাথায় আসলো যে ওই যে ছেলেটা, ওর সাথে আমার কয়েক মাস কথা হলো, হট করে কথা বন্ধ হয়ে গেল। তারপর একদিন আমি দমদম গেলাম, ওকে ওখানে দেখতে পেলাম, কোনো কানেকশানই নেই ওখানে ওর থাকার। আমি এখানে কাজ করতে আসলাম, এখানে ওকে দেখতে পেলাম, কোনো কানেকশানই নেই থাকার। কি করে হতে পারে? ওই আমার ওপরে কিছু একটা চালান করুক বা কিছু একটা পাঠাক, ওরা পাঠিয়েছে। আমার এত রাগ ধরলো ওর ওপরে, মানে যে ভালো সম্পর্কটা ছিল, আমি ওর যে কটা ছবি ছিল, নাম্বার ছিল, মানে যা ছিল ফোন থেকে সব ওই রাতে ডিলিট করে দিয়েছি। আমি বলছি দেখছি কী করা যায়। ওর নাম হচ্ছে অমগ্ন মুখার্জি, ব্রাহ্মণ, আর ডাকনাম ছিল অমোঘ। সারা রাত ওরকম লাইট জ্বলে গেলো একবার, লাইটটা অন করা অবস্থায় রাখলাম, হনুমান চালিশা চালালাম, ঘুম তো হয় না ওই অবস্থাতে, রাত কাটলো। পরদিনের ঘটনা বলছি, ঘরে ঢুকেছি, কাজ ছিল না সেদিনকে, সন্ধ্যের মধ্যে ঘরে ঢুকে গেছি, 7টা কি 7:30 বাজে এরকম। ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে, আর আমার ঘরের দরজার ঠিক কোনাকুনি ব্যালকনি, তার পাশে একটা দেওয়াল, ওরকম ল্যাপটপ নিয়ে ঘাটছি। একবার যেন মনে হলো দাঁড়িয়ে নয় বসে নয়, ধরো কেউ শুয়ে আছে, দেওয়ালে পা দিয়ে একটা ঠেলে যদি কেউ বাইরে বেরোয় সেরকম করে একবার দেখে সঙ্গে সঙ্গে ঢুকে গেল। সেটা কী হলো? এটা বিড়াল ছিল, উপরে বিড়াল আমি কোনোদিন দেখিনি, ওখানে আমি মোটামুটি 3-4 মাস আছি, ততদিনে দেখিনি। কি হলো এটা? ল্যাপটপের সুইচগুলো আমি নাড়াচাড়া করছি, আর আমি ওই দিকে তাকিয়ে আছি, দেখবো, কারণ পাশে রুমমেট আছে, আমার একটা সাহস আছে, চলো যা হবে দেখে নেব। একদম স্পষ্ট দেখেছি, এটা ভুল হতে পারে না, আমাকে কেউ বললে আমি বিশ্বাস করবো না। ঠিক ওইভাবে একজন মাথাটা বের করলো, ঢুকে গেল। আমার মানে হার্টবিট হাই হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওটাতে। আমি সঙ্গে সঙ্গে ওই 7:30টার সময় আমি ওকে বেরোইনি, আমি বাড়িতে মানে ঘর থেকে আমি ওকে মেসেজ করলাম যে আমি খাবার খাবো না, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, শরীরটা খারাপ হচ্ছে, ঘুমোবো। আমি গেটটা লক করি, ঘরের লাইট জ্বালি, ঠিক করে নিই আমি আর এখানে থাকবো না। বাড়িতে বলি যে আমার কেমন একটা লাগছে, আর বাড়িতে আমাকে ওইখানে যাওয়ার জন্য মানে পাঠাতে চাইনি, ঠিক আছে। তারপর যেটা হয়, পরদিন সকালে আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে এত পরিমাণে জ্বর। দাদা আমি একটা কথা বলি, আমি আমার কাজের প্রতি ভীষণ সিরিয়াস। আমার এরকম হয়েছে, আমার ঠাকুমা মারা গেছে, পরদিন আমার শো ছিল, আমি শো করেছি, আমার প্রচণ্ড জ্বর, আমি তবু রেডিও শো করেছি, স্টুডিওতে যেতে পারিনি, বাড়ি থেকে করেছি, কাজ আমাকে করতেই হবে।
এরকম একটা ছেলে আমি, আমার এমন জ্বর হলো আমি কাজে মানে উঠতে পারলাম না বিছানা থেকে। বাড়িতে ফোন করলাম, বললো তুই যত তাড়াতাড়ি পারবি চলে আয়। এবার আশা বললেই তো আশা নয়, তাই না? মোটামুটি আমি অফিসে জানালাম যে আমি এরকম ছেড়ে দেবো। বললো ছেড়ে দেবো বললে তো নয়, তুমি মোটামুটি 2 সপ্তাহ করতে হবে তোমাকে। আমি একটু সবার মানে প্রিয় ছিলাম, ওই জন্য 2 সপ্তাহ, অন্যকে হলো ওটা নোটিস পিরিয়ডটা করতে হবে। এবার 2 সপ্তাহ নয়, ওই ম্যামটা খুব ভালোবাসতো আমাকে, ওখানে যে এইচআর ছিলেন। যে ম্যাম আমাকে প্লিজ দেখুন, আমি এখানে থাকলে আমার প্রচণ্ড শরীর খারাপ, আমাকে বাড়ি যেতে হবে, তো 1 সপ্তাহ মতো আমি করে দিচ্ছি, আমি চলে যাবো। আমার এখনও মনে আছে যেদিন আমি কথা বলছি এটা ছিল মঙ্গলবার, আমি ঠিক করি শনিবার চলে আসবো। এই কদিনে আমার এত পরিমাণে শরীর খারাপ হলো, আমি কিন্তু আর কোনো দেখছি না, ওকে দেখছি না, কাউকেই দেখছি না, লাইট জ্বলছে না, কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ। বৃহস্পতিবার মানে আমার ট্রেন ছিল শনিবার, একদিন আগে বাড়ি টিকিট কাটা হয়ে গেছে। বাড়িতে বলছি যে এই তো আর একটা দিন কাটিয়ে নি, মা তো বুঝতে পারবে, ভিডিও কলে বলছে তোর চোখ মুখ বসে গেছে। আমি বাড়িতে লুকোচ্ছি, না কিছু হয়নি, চিন্তা করবে না, যেতে হবে, কিছু করার নেই। তারপর যেটা হলো, আমার মুখ দিয়ে ব্লিডিং হতে শুরু করলো, ঠিক আছে? এবং এমন নয় যে কাশির সাথে একটু একটু ব্লিডিং হচ্ছে, মানে প্রচণ্ড ভলিউমে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। আমার কাছে একটা ছবি আছে, তুমি চাইলে আমি দেখাতে পারি, আমার হাতটা পুরো লাল হয়ে আছে। একদিন পর আমার ট্রেন, আমি বলছি আমি বাড়ি যাবো কী করে? সেদিনকে রাতে আমার এমন হলো, আমার মাথায় ওই জ্বরের মধ্যে একটা কথা ঘুরছে, ওই ছেলেটার সাথে আমার পরিচয় হওয়ার পরেই আমার জীবনে এইসব হচ্ছে, আমার কাছের মানুষরা দূরে চলে যাচ্ছে, আমার সাথে এগুলো হচ্ছে। তোমাকে এটা বলছি আমি 2026 সাল, মানে এই বছর মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে প্রচণ্ড পরিমাণে। সেই দিন রাতে আমি এটা ভেবেছি কাল সকালে সূর্যোদয় আমার জন্য নয়, ঠিক আছে? আমার মাথার মধ্যে ঘুরছে যে আমার মা, বাবা, দিদি, আমার কাজ, আমার বন্ধু, আমি কাউকে দেখতে পাবো না। আমার শরীর ঠান্ডা হয়ে গেছে পুরো, ঠিক আছে? এখান দিয়ে আমার রক্ত গড়িয়ে পড়ছে, আমি ওটা যে মুছবো ওইটুকু ক্ষমতা আমার নেই, এতটা দুর্বল। ওই প্রথম দিন আমি বাড়িতে ফোন করিনি রাতে, ঠিক আছে? এতটা দুর্বল নাই, মানে আমার বলতে পারো এই শেষ অবস্থা যেটাকে বলে। পরদিন সকালে উঠে গা হাত পা প্রচণ্ড ব্যথা, রাতে ওরকম শরীর খারাপ হয়েছে, স্বাভাবিক একটা ব্যাপার। আমি বলছি যাই হোক, আমার যদি জীবন থাকে আমি বাড়ি চলে যাবো, এখানে আর নয়। আর যে একটা দিন আসে ঘরে ঢুকবো না, বাইরে কাটাবো। সেই দিনকে রাতে এত শরীর খারাপ, পরদিন আস্তে 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 দুপুরের মধ্যে আমার শরীরটা ঠিক হয়ে গেল। একটা উইকনেস আছে বা ঠিক হয়ে গেল। পরদিন আমি বাড়ি আসার কথা ছিল, আমি বাড়ি না এসে বর্ধমান যাই। বর্ধমানে দুটো বন্ধু নয়, সিনিয়র দাদা আসে, ওদের কাছে যাই। ওদেরকে আমি বলি ঘটনাটা, আমার সন্দেহটা বলি, যে আমার সন্দেহ ওই ছেলেটা আমার কিছু একটা করেছে। এবং তার মধ্যে আরেকটা দাদা আমাকে বলে তোর উপরে তো বান মারা হয়েছে রে। বলো কি, যে বানটা সঠিকভাবে মারতে পারেনি, তার এফেক্টগুলো তুই পাচ্ছিস। আমার মানে ভীষণ কৃপি লাগে ব্যাপারটা। তাই ওই দাদার একটু শর্ট টেম্পার, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমাকে বলে, মানে অভ্রতনু, বলে যে চল তো দেখি, বর্ধমানেই যেহেতু, কোথায় ওটা, ওই জায়গাটার নাম বলি, চল তো দেখি কে, দেখছি ওকে, চল। আমি বলি আচ্ছা চলো ঠিক আছে। ওর এলাকায় গিয়ে তো আমি কিছু করতে পারবো না, বাট হ্যাঁ আমি যাব, বলবো ভাই তুই যদি কিছু করে থাকিস প্লিজ উইথড্র দিস, ঠিক আছে? আমরা 3 জনে মিলে ওখানে যাই। অত বড় গ্রাম একটা, আমি যেহেতু শো করেছি আমি জানি ওর ওখানে বাড়ি। 2-4 জায়গায় জিজ্ঞেস করি যে অমগ্ন চ্যাটার্জি অমক চেনেন? বলছে না। ডিসক্রিপশন দেওয়ার পরে বলে যে ওই বামুনপাড়া আছে, ওই দিকে এরকম ওই টিকি ফিকি রাখা অনেকজন থাকে, তুমি ওই দিকে যাও। যাই বামুনপাড়া, ওখানে গিয়ে একজনকে আমরা দেখি ওই ব্যাটারি স্কুটি করে আসছে, অনেকটা ওরকম দেখতে, ও নয় কিন্তু, ওরকম টিকি আছে, গলায় মালা আছে, ঠিক আছে? আমি বলি যে এই ভদ্রলোককে আমি দাঁড় করাই, বলছি একটু কথা বলবো। বলছি বলো। খুব ভদ্র ছেলেটা, বলো। বলছি আপনি অমগ্ন চ্যাটার্জি, ডাকনাম অমক, এখানে বাড়ি, আপনি চেনেন? বলছে তুমি কোথার থেকে আসছো? বলছি আমি নদিয়া থেকে আসছি। বলছি কী ব্যাপার? অমক তো আমার ভাই, ঠিক আছে? আমার সাথে যে দাদারা ছিল ও বলছে রেগে গেছে, আপনি জানেন আপনার ভাই কী করেছে? তখন ও বলছে, ওই ভদ্রলোক বলছে দেখো আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। তখন আমার মাথায় খেলে, আচ্ছা তার মানে ওর এই অভ্যেসগুলোও আছে টাকা পয়সা নেওয়ার। আমার তখন মানে রাগ হয়ে আছে আমার তখন, যে ও এইগুলো করলো আমার সাথে, এত ভালো একটা বন্ধুত্ব ছিল, মানে পিঠে ছুরি মারা যেটা বলে, ঠিক আছে? আমি এগুলো ভাবছি। তো আমি বলছি যে না না আপনি রাগ করবেন না, এই তো দিন 15 আগে ওর সাথে আমার দেখা হলো, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার না, আমার একটু কথা আছে ওর সাথে। আমাকে বললো যে সকাল সকাল নেশা করেছিস? বলছি মানে?
বলছে আমার ভাই 2024 সালে মারা গেছে আর দিন 15 আগে তোর সাথে দেখা হয়েছে। ওই জায়গাটায় দাঁড়িয়ে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বলছে আপনি মিথ্যে কথা বলছেন, এটা হতেই পারে না, আমি ওকে 2024কে আমি 25 সালে দেখেছি, ঠিক আছে, ওই দমদম থেকে ফেরার সময় আমি শিলিগুড়িতে দেখেছি, ওই রাস্তায় আমি দেখেছি, কয়েকদিন আগের ঘটনা, এটা হতেই পারে না। কাঁপা কাঁপা হাতে, ওর হাত কাঁপছে লোকটা, ঠিক আছে। ফোন বের করলো, দুটো ছবি দেখালো, একটা পোস্টমর্টমের পরেই তোলা, আর একটা ওই যে ওদের ব্রাহ্মণদের যে রিচুয়ালস থাকে, চোখে তুলসী পাতা মালা টালা দেওয়া আছে। যেটা কী করে সম্ভব আমি দেখেছি। আমি বললাম আচ্ছা আমি আপনাকে কিছু কথা বলতে চাই, কারণ দেখুন আমি তো এত দূর থেকে আমি মজা করতে আসবো না, আর মিথ্যে কথা বলে আমার লাভ কী। বলে আচ্ছা বল। ওই ভদ্রলোক মানে আমার উপরে পুরো রেগে গেছে যে আমি বানিয়ে মিথ্যে কথা বলছি। আমি ওনাকে বলি ঘটনাগুলো, সবটা বলি, ইভেন এটাও বলি যে আপনাদের বাড়ির পূর্বপুরুষরা জলের তলায় দেবী পেয়েছিলেন, এটা তো আমার জানার কথা নয়, আপনার ভাই আমাকে বলেছে। এবার আমি রাগ করে ওর ছবি নাম্বার ডিলিট করে দিয়েছি, দ্যাটস ওয়াই আমি দেখাতে পারলাম না, যোগাযোগ ছিল, বাট এগুলো আমি কোথার থেকে জানবো, তাই না? তো ওই ভদ্রলোক আমাকে পরে বলে যে কী করি বলো তো, ওদের সাথেও কিছু না কিছু হয়েছে, তাই জন্যই ও কথাটা আমাকে বলেছে। আমার এটা মনে হয় যে কী করি বলো তো, দেখুন আমার তো শুনে খুব খারাপ লাগছে এবং আমি এখনও বিশ্বাস করতে পারছি না এটা, ঠিক আছে, আপনি সত্যি কথা বলছেন, আমি জানি ও মারা গেছে, কিন্তু আমি এখনও না বিশ্বাস করতে পারছি না, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখকে কী করে অবিশ্বাস করবো। আমি বললাম যে চলো ঠিক আছে, আমি আমার মতো প্রোটেকশন নেবো, আপনারা দেখুন কী করতে পারেন। ট্রাস্ট মি দাদা, ওই দিন থেকে বেরিয়ে যতক্ষণ আমি বাড়ি যাচ্ছি, মানে আমি নিজের মতো ফিরছি একটু একটু করে, যে আমি এগুলো করেছি, আমার দিদির সাথে মিসবিহেভ করেছি, মাকে এরম করে বলেছি, বন্ধুদের বলেছি, তখন আমি আবার যেন সেই পুরনো আমিটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, রিগ্রেট শুরু হলো হতে 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 হতে। তারপর থেকে এটা ফেব্রুয়ারি, ওর কোনো স্মৃতি, কোনো ভয়, কোনো ঘটনা, কোনো স্বপ্ন আমার আর আসেনি, কিন্তু আমি একটা সিঙ্গেল মাদুলি তাবিজ কিচ্ছু নিইনি। আমার যেটা পরে মনে হলো, আমি আরেকজনকে এটা বলেছিলাম, সে আমাকে বললো যে তোর মনে আছে তুই ওকে হাত ছুঁয়ে কথা দিয়েছিলি যে আমার বাড়িতে তুই আসবি, তোর বাড়িতে আমি আসবো, তুই ওর বাড়িতে গেছিস, তারপরে তোকে ছেড়েছে ও আমাকে ধরেছিল দমদম, ওই চা খাওয়া, চাটা উধাও হয়ে গেল ওই দিনকে, ও আমাকে ছেড়েছে ওর বাড়ির থেকে আমি যেদিন ঘুরে আসলাম সেই দিনকে। এটাই হচ্ছে আজকের ঘটনা। যে ওকে দেওয়া যে প্রমিসটা, সেটা আমাকে রাখতেই হলো, কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাকে ছাড়তো না, একদমই তাই। এবং ওর সাথে আমার যে ওই আউটস্ট্যান্ডিং ঘটনাটা, আউটস্ট্যান্ডিং ঘটনা, মানে এটা হয়তো আমি অন্য কারোর থেকে শুনলে আমি বলতাম যে এমনটা হয় নাকি, ওটা আমার নিজের সাথে ঘটেছে, আমি কী করে অবিশ্বাস করবো এটাকে। অসাধারণ একটা ঘটনা। আপনারা কমেন্ট করে জানান আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো। আমি সুদীপকে বলবো যে আরও ঘটনা যেন ও এসে আমাদেরকে বলে, যেন শোনায়, ঘটনাটা বললেও সুন্দর করে, এবং এই ঘটনাটাই এত ইউনিক ঘটনা, কি বলবো, আমি বেশি কিছু বলতে চাই না, আমি আসলে এই ঘটনাটা রেশের মধ্যে থাকতে চাই। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে, আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আপনারাও আপনার জীবনের ঘটনা পাঠান 9875476704 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ভয়েস করে। আপাতত এই ঘটনাটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি জানি আপনাদের ভালো লেগেছে, কারণ আমার ভালো লেগেছে। আমার নিজের যে ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে, সে ঘটনাগুলো জেনারেলি আপনাদেরও ভালো লাগে। তো পরের ঘটনাগুলো শুনুন, এই ঘটনার রেশটা থেকে যাক, কমেন্ট করে জানান ঘটনাটা কেমন লাগলো, এবং সাথে থাকুন এভাবেই। আমি বেশি কিছু বলার মতন অবস্থায় এখন আপাতত নেই। থ্যাংক ইউ সুদীপ, থ্যাংক ইউ তোমাকে এবং তোমার টিমকে ধন্যবাদ। আমাকে এখানে মানে আমি যেখানে বসে গল্পটা বলতে পারলাম, যে প্রেতকথার আমি নিজেকে একজন ফ্যামিলি মেম্বার মনে করি, কারণ আমি অডিয়েন্স প্রেতকথার। তো আমরা তো প্রেতকথা পরিবারই বলি একদম। তো ওই প্রেতকথা পরিবারের এই স্টুডিওতে এসে তোমার সামনে বসে এটা বলতে পারলাম, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তোমরা যারা আমাকে ভালোবাসো এতদিন ধরে, সবসময় প্রেতকথা শোনো, বন্ধুদেরকে শোনাও, তারা সবসময় আমার খুব আপন আর কি। এবং আমি যখনই রাস্তাঘাটে বেরোই, যখনই কারোর সঙ্গে আমার দেখা হয়, আমি সবসময় ওই ভাইব্রেশনটা ফিল করতে পারি যে প্রেত কথা কতটা সাধারণ মানুষ যারা শোনেন প্রেত কথা, তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে তারা রিলেট করতে পারে। ওই জন্যই প্রেত কথা আজকে মানে 1 নম্বর পডকাস্ট বলা যেতে পারে এটাকে। থ্যাঙ্কস আ লট। চলুন আজকের পরবর্তী ঘটনাটা শোনা যাক। শুনলেন আজকের প্রথম ঘটনা। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় গেস্টের কাছে। আমাদের দ্বিতীয় গেস্ট হলেন অন্বেষা। অন্বেষার কাছ থেকে একটু জানি, অন্বেষা কোথা থেকে আসছো? আমি আসছি নিউ টাউন থেকে। ওর সাথে আমার আগে একবার দেখা হয়েছিল। সেই দেখাও হয়েছিল একজন খুব পপুলার ইউটিউবারের বাড়িতে গিয়ে আর কি, তার বাড়ির অনুষ্ঠানে। এবং আজকে ওকে এখানে দেখার পর আমিও যার পর নাই খুশি হলাম আর কি। আজকের এই ঘটনাটা যেটা শুনবো, এই ঘটনাটা কি তোমার সাথে ঘটেছে? না, এটা অ্যাকচুয়ালি আমাদের পৈতৃক বাড়ির একটা ঘটনা। এটা আমার নিজের কাকা, 2 কাকার ঘটনা, ছোট কাকা এবং মেজো কাকা। এটা আমার জন্মের আগের ঘটনা, মানে আজ থেকে ধরো
30-35 বছর আগেকার ঘটনা এটা। বলো শুনি। এটা হচ্ছে কাকুরগাছিতে। তোমার কাকুরগাছিতে জগদ্দান মাঠ নাম শুনেছি নিশ্চয়ই, ওখানে আমাদের পৈতৃক পুরনো বাড়ি যেটা। এবার ওই বাড়িটা না, আমি একটু বলে দিচ্ছি তোমায়, যেটা একটু স্কোয়ার প্যাটার্নের একটা বাড়ি ছিল, যার মাঝখানে সে আগেকার দিনে যেরকম বাড়িতে উঠোন থাকতো আর চারিদিকে একটু উঁচু একটা করিডোর মতন হয়ে ঘরগুলো থাকতো। আছে এখনো বাড়িটা? এখনো রয়েছে, মানে আমি রিসেন্ট অনেক দিন যাই না, ওটা তো আমরা তো বিক্রি করে দিয়েছি, মানে ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে তো আমরা এইদিকে চলে আসি কেষ্টপুর আচ্ছা, বাড়িটা তোমাদের আন্ডারে? আমাদের আন্ডারে এখন আর নেই। এবার ওই স্কোয়ার প্যাটার্নের ওটা ছিল। আর আমি আসলে জানতে চাইছিলাম বিকজ মানে আমি একটা শুট করবো আর কি, তো আমার একটা ওরকম বাড়ি লাগবে। ঠিক আছে, আমি তাহলে খোঁজ নিতে পারি এখন যে ওখানে গেলে যে বাড়িটা এক্সিস্ট করছে কিনা ওখানটায়। ঠিক আছে, খুব ভালো হয়। তো এবার ওরকম স্কোয়ার, এবার চারিদিকে ধরো ঘর ছিল, এবার দুটো এন্ট্রান্স ছিল, একটা ফ্রন্ট, ওটা মেইন এন্ট্রান্স ছিল স্কোয়ারে, ধরো রাইট সাইডে ফ্রন্টের এন্ট্রান্সটা, আর ব্যাক সাইডেও আর একটা এন্ট্রান্স এক্সিটের ছোট্ট গেট ছিল, যেটা আগেকার দিনের বাড়িগুলোতে হতো। এবার টয়লেট তো থাকতো আলাদা। একদিন কি হয়েছে, রাত্রেবেলায়, সেদিন পূর্ণিমার রাত, মানে ধপধপ করছে চারিদিকটা আলোতে, আর মানে ফুল মুন। তো আমার ছোট কাকা বোর্ড এক্সাম ছিল, মানে 12। তো কাকা কি করেছে, ওই পড়াশুনো করছে, কাকার একটা অভ্যেস ছিল রাত জেগে পড়াশুনো করার। এবার করছে তো 2:30-3টে অ্যাপ্রক্স ওরকম একটা সময় একটু ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয়েছে। তো কাকা ওরকম বেরিয়ে করিডোরটা এসেছে, আসা মাত্র কাকা দেখছে যে ওই ব্যাক সাইডে যে ছোট গেটটা, ওখান থেকে একজন মহিলা, ধরো 20-21 বছর বয়স, মানে মাঝ বয়সী একজন মহিলা, তখনকার দিনে সে ছাপার একটা শাড়ি পরা, খুব সাদামাটাভাবে একটা শাড়ি পরা, কিন্তু তার পাটা নোটিস করা যাচ্ছে না। ছাপার শাড়ি, হাত খোপা করা, মাথায় একটা হাত খোপা করা, এবং শর্ট হাইট, খুব একটা লম্বা চওড়া নয়। সে হেঁটে হেঁটে আসছে, এসে সে নামলো, মানে মাঝখানের যে চৌকো উঠোনটা সেটা ধরো 1 হাত মতন ডাউন, সে ডাউন হলো, কিন্তু তার পাটা কাকা নোটিস করতে পারছে না। দিয়ে একদম ডায়াগোনালি কর্নারে লেফট সাইডে উঠোনটায় উঠে গেল, দিয়ে ওই ঘরটায় ঢুকছে। যেই মোমেন্টে ওটা হচ্ছে, কাকার ঘরটাতে না, কাকা তো অপোজিট সাইডের ঘরে রয়েছে, মানে স্কোয়ার, ধরো স্কোয়ারের একদম এক্সট্রিম রাইট সাইডে, লেফট সাইডের কর্নারের যে ঘরটা, কর্নারের অপোজিটটায়, ওই ঘরটায় ভাড়া ছিল, মানে কিছু ভাড়াটিয়াও থাকে ওখানে, পুরনো দিনে শরিকি, হ্যাঁ, অনেক ভাড়াও রয়েছে। এবার ছোট ঘর ওটা একটা, ওখানটায় যেই গেছে, কাকা ভেবেছে যে কোনো চোর ঢুকছে। এবার যথারীতি চোর চোর বলে, আর কাকা হচ্ছে ভীষণ ডাকাবুকো একটা ছেলে, মানে একদম মানে মারপিট করে দেবে, সাহসী, ভূত ফুত এইসব বিশ্বাস টিশ্বাস নেই, ভূত আবার হয় নাকি, এরকম একটা মানসিকতার লোক। সে দেখে নিয়েছে এরকম একটা সিচুয়েশনে, তার মাথায় ক্লিক করেছে যেটা চোর 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 করে চিৎকার করেছে। চিৎকার করা মাত্র বাড়িতে আলো টালো চলে গেছে, সকলে গেট থেকে বেরিয়ে এসেছে, এসে কি হয়েছে, ওখান দিয়ে চোর ঢুকলো। এবার সবাই যথারীতি আলো নিয়ে ছুটেছে। এবার প্রত্যেকটা দরজাই তো বন্ধ, 2-2:30 তো সকলে ঘুমোচ্ছে এবং দরজাগুলো বন্ধ। এবার রীতিমতো রান্নাঘর, খাটের তলা, ঘরের ভিতর, যেখানে মানে অ্যাবসার্ড, যেতেই পারে না, সব জায়গায় দেখা হলো, কোথাও কিচ্ছু নেই। এবার আমার কাকার এক জেঠুর মতন একজন ছিলেন, একজন দাদু বলতাম আমরা, তো তিনি ঘর থেকে বেরিয়ে এসে তখন খুব ক্যাজুয়ালি নিচ্ছে ব্যাপারটাকে, বলছে ও কিছু না, সব চোখের ভুল, তুমি ভুল দেখেছো, ওইসব নিয়ে এখন ভাবনা চিন্তা করতে হবে না, তুমি যাও, বাথরুমে যাচ্ছিলে যাও, গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আজকাল কোনো পড়াশোনার দরকার নেই। তো কাকা এটা একটু অদ্ভুত লাগলো যে চোখের ভুল তো আমার নয়, আর এত ক্যাজুয়ালি নিচ্ছে কেন, এটা তো চোরের ব্যাপার, চোর যদি লুকিয়ে থাকে কোথাও, না ওসব কিচ্ছু না, তুমি ঘরে চলে যাও। তো কাকা যথারীতি ওয়াশরুম ইউজ করে ঘরে গিয়ে চলে গেল। পরের দিন সকালে কাকার একটু জ্বর এলো, জ্বর এলো, একটু ভয় পেয়েছে ভেতরে ওই কথাটাতে। তো তখন আমার ঠাম্মি হচ্ছে ছেলেদের নিয়ে একদম ভীষণ পজেসিভ, মানে ছেলেদের কিছু হওয়া যাবে না, কি হলো না হলো। তো ঠাম্মি ওই জেঠুর সাথে কথা বলে তখন বুঝতে পারছে যে কিছু একটা সমস্যা আছে। আমি যাচ্ছি ওই কথাটায়, তার আগে তার কিছু মাস বাদেই, ওই সময় ধরো এটা আমি বলছি, ধরো 70s কি ওরকম এই টাইম পরের ঘটনাটা বলছি। ওই একই বাড়িতে আমার মেজো কাকা, মানে বাড়িতে বিয়ে তখন, এক জ্যাঠতো তো দাদা, মানে কাকাদের থেকে বেশ অনেক বড়, সে তার বিয়ে, তো বাড়ি শুদ্ধ বরযাত্রী যাওয়া হচ্ছে, বাস এসে গেছে, সকলে বাসে উঠে গেছে, তো ধুতি পাঞ্জাবি পরা, রীতিমতো বরযাত্রীর জন্য রেডি হওয়া। কাকার একটু স্বভাব যে বেরোনোর আগে একটু ওয়াশরুম যেতে হবে, তো বাসে উঠে গেছে, ওয়েট করছে সকলের জন্য, তো যা একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। রীতিমতো বাড়ি ফাঁকা তখন, কাকা গেছে ওয়াশরুমে, গেছে তো গেছেই,
তো ঠাম্মি নোটিস করছে যে 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, এখনও তো আসছে না অলোক, মেজো কাকার নাম অলোক। তো ঠাম্মি বারবার বলছে কি রে মেজদা তো আসছে না, মেজদা তো আসছে না, বলে নিজেই নেমে গেছে। তো তখনও 2-1 জন গেছে ঠাকুমার সাথে, গিয়ে দেখছে যে বাথরুমে গিয়ে কাকা পড়ে আছে, মাটিতে ফ্ল্যাট হয়ে পড়ে আছে, পাঞ্জাবি গিলা করা সাদা পাঞ্জাবি তসরের যেরম হতো, ছেঁড়া পাঞ্জাবির বুকটা, আর বুকের মধ্যে 10টা আঙ্গুলের লম্বা স্ক্র্যাচ, মানে ডিপ স্ক্র্যাচ, রক্তর 10টা স্ক্র্যাচ হয়ে আছে। আর একটা ভয়ঙ্কর শব্দ গলায়, মানে কাকার ভয়েস নয় ওটা, করে একটা ভয়ঙ্কর আওয়াজ বেরাচ্ছে। ওইটা দেখে ঠাম্মি কি করেছে, কাকাকে জড়িয়ে ধরে, ঠাম্মি রামকৃষ্ণ মঠের দীক্ষিত ছিলেন, তো বীজ মন্ত্র জপ করতে লেগেছে, ওইটা ধরে চেপে ধরে এরকম করছে। আর তত ওই শব্দটা বাড়ছে, একটা অদ্ভুত আওয়াজ, মানে যারা যারা শুনেছে ভয় পেয়ে যাচ্ছে রীতিমতো। তো ওরম করার পরে খানিকক্ষণ বাদে ফুল সেন্সলেস হয়ে গেল কাকা, মানে কোনো সাড়া নেই। এইভাবে বাড়িতে ডাক্তার এলো, তো উনি বললেন যে প্রেশার তো ফল্ট করে গেছে, এইগুলো তো হয়েই গেছে, তো ওনাকে রেস্ট রাখা হলো। পরের দিন থেকে সেই কাকারও এক অবস্থা, ধুম জ্বর, সে জ্বর আর ছাড়ে না, কোনো ডাক্তার বদ্যি কিচ্ছুতে কিছু হচ্ছে না। তো এইভাবে আস্তে আস্তে রিকভারি করলো, ও মানে ঝেড়ে টেরে অনেক কিছু করেছে ঠাম্মি আর কি। তো আলটিমেটলি ওটা জানা গেছিলো যে ওই যেই বাড়িটা, ওই যে ঘরটা বলছিলাম না কর্নারের ঘরটা, 50s টাইমে, মানে আমাদের বাড়িটা আগে যারা ছিল, মানে যারা বাড়িওয়ালা ছিল ওই 50s টাইমে, তার এক ভাড়াটিয়া ঘর, সেখানে একজন দাদা আর বোন দুজনে মিলে একসাথে ওই ঘরটায় থাকতো। আর বোনের বয়স ধরো 19 থেকে 20-র মধ্যে, বাচ্চা মেয়ে। ওদের একটা কোনো সাংসারিক দ্বন্দ্বতে মেয়েটি ওখানে গলায় দড়ি দিয়েছিল ওই ঘরটার মধ্যে। আর তারপর থেকে যারা পুরনো ভাড়াটিয়ে না, তারা এগুলো তারা এগুলো দেখে আসছে যে ও ওই বাথরুমটা থেকেই বা ওই পেছনের ওই দরজা দিয়ে ওই প্রতিদিন ওই পথে যায় আসে, কিন্তু ও কারোর ক্ষতি সেভাবে করে না, যদি না ওর যাতায়াতের পথে কেউ পড়ে যায়। সেই দিন কাকা আসলে ওয়াশরুমে গিয়ে টয়লেট করছিল দাঁড়িয়ে, এবং হয়তো ওর রাস্তায় পড়ে গেছিল, তাই জন্য ওইভাবে মানে কাকার ওপর প্রায় চেপেই যেত, মানে সেই মোমেন্টে চলে যাওয়া হয়েছে, খুব বেশি লেট হয়নি, তাই জন্য আর কি সেভাবে উদ্ধার পাওয়া গেল। কাকা বলতে পেরেছে যে হচ্ছে ওনার এই বুকে যে এতগুলো কিছু না, খালি ওনার কি ওনার ফিলিংস ছিল যে আমি টয়লেট করছিলাম, আমি বুঝতে পারলাম পেছন থেকে কেউ একটা ধাক্কা সজোরে, এবং পিছনে ব্যাক সাইড, এটা বললে আমার মনে পড়লো, 5 আঙ্গুলের থাপ্পড়ের লাল, মানে জোরে সজোরে কেউ যদি ধাক্কা মারে, আর বুক চিরে দিয়েছে। বললো যে কেউ একটা খুব জোরে আমাকে ধাক্কা মারলো, পড়ে গেলাম। তারপর থেকে কিচ্ছু মনে নেই, কিচ্ছু বুঝতেই পারিনি, এইদিকে যে কেটে গেছে, চিড়ে গেছে, গলা দিয়ে ওরম শব্দ, এগুলো কিচ্ছু জানে না, পুরো ব্ল্যাক আউট। কিন্তু আমরা যারা স্পটে ছিল তারা দেখলো, খানিকক্ষণ বাদে শান্ত হলো, অজ্ঞান হয়ে গেল, একটা সার্টেন টাইম পরে জ্ঞান এলো, এবং কিছু জানে না, শুধু বললো আমাকে কেউ সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল, এরকম। এই ঘটনাটা একটা তো মানে মারাত্মক ছিল। তারপরে আস্তে আস্তে আমরা ওই বাড়ি চেঞ্জও করি, আমরা শিফট করে যাই কেষ্টপুরের এই দিকে। হ্যাঁ, আমি থেকেছি। আমি ছোটবেলায় ওই বাড়িটাতে না, আমাদের ওই বাড়িটাতে মা একটা পার্টিকুলার রুমে, আমার যখন টিউশন টিচার আসতো আমাকে পড়তে পাঠাতো, আমি না ভয়ে ভয়ে চুপ করেই থাকতাম, কারণ ওই বাড়ির ঘটনা সব জানতাম আমি। আর ওই বাড়িটাতে না গেলে তোমার কিরম গাটা ভারী হয়ে যাবে, দিনের বেলায় তুমি যদি ওই ওয়াশরুমটাও যাও, ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর, সে আগেকার দিনের মতন, জোড়া খাটা পায়খানা ছিল, একটা চৌবাচ্চা ছিল, ওপেন ছিল একটা, মানে স্নান ঘরের ওপরটা ওপেন ছিল, কল ছিল তার সাইড দিয়ে। হ্যাঁ, সে আগেকার দিনের মতন। আমার একটু পুরোনো দিনের আর্কিটেক্ট মানে একটু বেশি প্রিয়, মানে আমি একটু সাবেকি জিনিস পছন্দ বেশি করি, তো আমার কিন্তু বেশ ভালো লাগতো। একটা জোড়া তাল গাছ ছিল ওই টয়লেটের মধ্যে, টয়লেটের ওখানে একদম ভিতরে, টয়লেটের মধ্যেই, মানে কংক্রিটের মধ্যেই একটা জোড়া তাল গাছ ছিল। এবার ওইখানটাতে তুমি দিনের বেলায় একা যেতে ভয় পাবে, মানে গাটা ভারী। দীর্ঘদিন ধরে যারা থাকে তারা না ওই বাড়িটাতে, মানে হয়ে গিয়েছে আর কি এরকম। আর একটা যেটা আমি বলছি, এটা আমার মায়ের ঘটনা, যেটা কিনা বহরমপুর শহরে হয়েছে। মানে আমার দাদুর ছিল ট্রান্সফারেবল জব, বুঝেছো, মানে উনি টেলিফোনে ছিলেন, তো কখনো দমদমেই মেন বাড়ি ছিল, এবার বহরমপুরে ট্রান্সফার হয়ে যায়, তো যার জন্য পুরো ফ্যামিলি, তখন আমার মায়েরা 3 বোন ছিল, আমার দিদান সবাই চলে যায় ওখানে, একটা ভাড়া বাড়ি নেয়। একটা বাড়িতে একজনই থাকতো, এবং পুরোনো দিনের নায়েব বাড়ি বলতো সকলে। ওই বাড়িতে একটা সুন্দর ফুলের বাগান ছিল, তবে বাড়িটাতে আগেকার দিনে তো খাঁচা পায়খানা থাকতো সব, এবার ওরা থাকতো গ্রাউন্ড ফ্লোরে, আর কাঠের একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে পায়খানা বাথরুম ছিল দোতলাটায়, আর পিছনে একটা পঞ্চবটি আসন ছিল,
ওই বাড়ির ঠিক ব্যাক সাইডে, যেখানে বাগান ফ্রন্টে ব্যাক সাইডে, ওখানে না সেই বেল গাছ, তারপরে নিম গাছ এইসব থাকতো, পুরো পঞ্চবটির একটা আসন করা। এবার ধরো তোমাকে রাত্রেবেলায় ওয়াশরুম ইউজ করতে হবে, তো তোমাকে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, গিয়ে ওয়াশরুমে যেতে হবে। এবার আমার মা বিভৎস সাহসী, আমার দিদানও খুব সাহসী, তো রাত্রেবেলা এরকম চলে যেত দুমদাম না বলে। এবার দিদান তো সারাদিন বাড়িটায় থাকতো, ওই বাড়িতে ওরা খুব বেশি দিন থাকেনি, কিন্তু বুঝতে পারতো যে খুব স্বাভাবিক নয়, খুব একটা স্বাভাবিক লাগতো না জায়গাটা। তো মা যখন বাথরুমে যেত, এমনিতে সাধারণত কোনো প্রতিদিন রাত্রেবেলায় যখন ধরো সকলে ঘুমোচ্ছে বা এরম, ছাদের মধ্যে না মনে হতো কেউ ফুটবল নিয়ে ধূপ 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 করে খেলছে, কিন্তু ওই বাড়িটাতে তো অন্য কোনো ভাড়াটিয়ে বা কিছু নেই, ওরা একা থাকে। তো ওই বল নিয়ে ধূপ ধূপ প্রথম তো খুব ভয় পেত, এবং কিছুদিন দাদু আলো নিয়ে গিয়ে দেখেও যে তো কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই। আবার নিচে নেমে এলে যথারীতি আবার সেই একই শব্দ। এবার এই সব অনেক কারণের জন্য বলতো তুই একা যাবি না, আমাকে নক করবি। মা যথারীতি একা যেত। এবার একদিন ওয়াশরুমের দরকার হয়েছে, মা ওপরে গিয়েছে, যে মা বলে যে আমি যখন ওয়াশরুমটায় বসছি, ঠিক মনে হতো কি ওয়াশরুমের ছাদটা না তোমার টিন জাতীয় এরকম কিছুর একটা ছিল, দোতলার যেটা, ওখানে সেই স্টোন চিপ, বালি, সিমেন্ট যদি ঘর করে বালতি করে ফেলে ঝপ একটা আওয়াজ হয়, ওই বিভৎস আওয়াজটা হয়। আর যেই জলের ইউজ শোনে কি বাথরুমের গেট খুলছে, আবার সব স্টপ, আবার কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। আবার তুমি ঢুকে যাবে, আবার একই জিনিস ঘটবে রিপিটেডলি। তো এরকম হতো। আর ওই বাড়িতেই তোমার একটা তান্ত্রিক আসতেন বিশেষ দিনে। তো সেটা হয়তো ওই বাড়িওয়ালার পারমিশন ছিল কিনা সেটা মায়েরা বলতে পারবে না। ওনারা না অনেক তোমার কঙ্কালের মাথা নিয়ে শুনি তন্ত্র সাধনা করতেন ওই পঞ্চবটি বনটার মধ্যে বসে। এবার ওই কঙ্কালের মাথাগুলোকে উনি কথা বলাতেন, কিরকির করে মারা বলতো যে গা ভারী হয়ে যায় এসবে, দাঁতগুলো দিয়ে নাকি কথা বলতো কঙ্কালের মাথাগুলো। এবার ওরকম চলতো, কিছুদিন এইভাবে গেছে। তো এরকম হচ্ছে, মার খুব ফুল তোলার নেশা। ভোরবেলায় দিদানের রুলস ছিল যে 10টার মধ্যে ঘুমিয়ে যাবে, ভোরবেলায় আর্লি মর্নিং পড়াশোনা করে স্কুল। তো ওই আর্লি মর্নিংয়ের ওঠার একটা হ্যাবিট, 4টেই উঠতো মায়েরা। মা সবার বড় মেয়ে, মা উঠে মা যথারীতি মেইন গেট দিয়ে বেরিয়ে ডান দিকের বড় একটা বাগান ছিল, সেই বাগানে চলে গেছে ফুল তুলেছে। মা দেখছে যে আমার বাড়ি, আমি প্রতিদিন ফুল নিই, একজন ভদ্রমহিলা এসেছে, সে সাদা একটা শাড়ি পরা এবং তার মুখটা এরমভাবে কভার করা, মা কিছুতেই তার মুখটা দেখতে পাচ্ছে না, এবং মাঠ থেকে ঠিক 1 হাত ডিস্টেন্স মেনটেন করে ও কন্টিনিউয়াস ফুল তুলছে, শিউলি ফুল তুলছে। মাও তুলছে, সেও তুলছে। মা একটু শাই ফিল করছে যে কে আমাদের বাড়ির মধ্যে কে ঢুকেছেন, এটা বলতেও পারছে না, কিন্তু সে কন্টিনিউয়াস তুলছে এবং তার সাজি একদম ফুলে ফেপে যাচ্ছে, আর মা ফুলই পাচ্ছে না, আর মাঠ থেকে ঠিক এগিয়ে তুলছে। তো মা তখন ভাবছে দূর আর তুলবো না বলে রাগ করেই যথারীতি বাড়ি ফিরে এসেছে। যেই বাড়িতে ঢুকেছে তখন দাদান ঘুম ভেঙে গেছে, আমার দাদু বলছে যে কী রে কবিতা, তুই এত রাত্রে কোথায় গেছিলিস, এত রাত্রে বেরিয়েছিস ঘর থেকে? আলো জ্বালিয়েছে, দেখছে 2টো বাজে। তখন মা নিশ্চয়ই তার আধ ঘন্টা আগে বেরিয়েছে। আর 1:30টার সময় স্বাভাবিকভাবে কেউ কারুর বাড়িতে ওইভাবে যাকে কোনোদিন দেখেইনি, ওরম একজন ভদ্রমহিলা ফুল তুলছিল। তো তখন খুব বকা খেলো এবং মার শরীর খারাপ হয়ে গেছিলো, যে মা ভিতরে ভয় পেয়ে গেছে, যে মা তো কন্টিনিউয়াস তাকে আধ ঘন্টা ধরে ডিল করেছে, কিন্তু তার মুখ দেখতে পাচ্ছে না, সে ওই বাড়ির মধ্যে ঢুকেই ফুল তুলছে। এই একটা ঘটনা ঘটলো ওই একই বাড়িতে। এবার মারা স্কুলে চলে যেত, মা 2 বোন তখন ছিল, এখন তারপরে আরও মামা মাসিরা পরে হয়েছে আর কি। তো মা স্কুলে যেত, দাদু অফিস বেরিয়ে যেত, থাকতো বাড়িতে একা দিদা। এবার দিদান তো ফিল করে, দিদানের আগেও দিদানের অনেক এক্সপিরিয়েন্স আছে, দিদান বুঝতে পারতো বাড়িটাতে মাঝে মাঝে হঠাৎ করে ঠান্ডা লাগতো, বাজে গন্ধ, বিভৎস একটা বাজে গন্ধ পেত। এবার এইগুলো খুব একটা ভালো লাগতো না, তো ওরা প্ল্যানেই ছিল বাড়িটা চেঞ্জ করবে। এরকম একদিন দুপুরবেলায় দিদান স্নান করে উঠেছে, বাড়িতে কেউ নেই, আর বারান্দার মধ্যে, আগেকার দিনে থাকতো না বাইরে লম্বা টানা বারান্দা, ওই বারান্দার মধ্যে একটা ছোট আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে। এবার চুল আঁচড়াচ্ছে, সিঁদুর পড়বে, দিদান দেখছে চোখের সামনে দিয়ে একটা সদবা মহিলার কাটা মাথা, গোটা মাথা, চুল খোলা, এবং তার মাথা ভর্তি সিঁদুর, টিপ পরা। কেউ যদি চুল ধরে একজন কাউকে ছেঁচড়াতে নিয়ে যায়, তার মাথাটা যেভাবে ছেঁচে মুন্ডুটা চলে যাবে, ওই মুন্ডুটা ওরমভাবে ছেঁচে চোখ খোলা চলে গেল। ওইটা দেখে দিদান
পুরো একদম চিৎকার করে অজ্ঞান একদম হয়ে গেছে, দেখতে পেয়েছে। একদম চোখের সামনে দেখতে পেয়েছে যে ওরকম কাটা মাথাটা ওভাবে চলে গেল, দিয়ে ও পুরো চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে গেছে। চিৎকারে শুনে ওই পাশের বাড়ির কাকিমা যেরকম থাকে উনি এসেছেন, জল টল দিয়ে জ্ঞান হয়ে গেছে। তখন বলছে কেন, কিরম করলে কেন? তখন বলছে আমি এ বাড়িতে আর এক রাত থাকবো না, মানে এরকম কাটা একটা মাথা পুরো চলে গেল চোখের সামনে দিয়ে। তো তারপরে মানে 2 দিনের মধ্যেই ওই বাড়িটা ছেড়ে দিয়ে ওরা নতুন বাড়িতে শিফট করে এবং পরবর্তীকালে বহরমপুরে ওই বাড়ি কিনে থাকে আর কি। কিন্তু ওই বাড়িটা মানে ওটা নায়েব বাড়ি বলতো সকলে, মানে এর আগেও মারা শুনেছে, মাদের আগে যারা ভাড়া থাকতেন সেই বাড়িতে মার এক বন্ধু তার দিদি সে এরকম ফুল তুলছিল, কোথা থেকে যেন একটা ঢিল ছুঁড়ে মেরেছিল ওর গায়ে, কেউ সেটা জানে না কে। তারপর থেকে সে ধুম জ্বরে পড়লো এবং মেয়েটা মারা যায়, মেয়েটা মারাও যায়, বাঁচেনি। এবার ওই বাড়িটা খুব মানে নায়েব বাড়ির হিসেবে সবাই চিনতো। সেন বাড়ি বলে একটা বাড়ি ছিল বহরমপুরে, ওটা জমিদার বাড়ি ছিল, সেনরা ওখানকার জমিদার ছিলেন তৎকালীন সময়ে, তো তারই নায়েব বাড়ি, ওরই একটা এক্সটেনশন পার্টটা ওরকম হন্টেড হয়ে ওইভাবে ওটাকে না সবাই পরবর্তীকালে জেনেছে ওটা ব্রহ্মদৈত্যের বাড়ি বলতো সবাই। ওখানে ব্রহ্মদৈত্য বলে অনেকগুলো এন্টিটি ছিল, মানে অনেক কিছু একসাথে ছিল, আর ওই পুরো হন্টেড একটা বাড়ি তোমার ওটা। আগেকার সময় যাও এরকম ঘটনা অনেক শোনা যেত, এখন যেমন খুব কম শোনা যায়। আগে যেমন এই যে ঘটনাগুলো তুমি বলছো এরকম ঘটনা কিন্তু আগেকার দিনে ঘটতো, এবং এই যে রাত্রিবেলায় ফুল তোলা নিয়ে ঘটনা বা সেই সময়টায় ওরা আসে, এগুলো নিশ্চয়ই কিছু কারণ আছে যেই কারণে ওরা ওই টাইমটাতেই, ওই টাইমিংটাই ধরো 12টা থেকে 3টের মধ্যে স্ট্রংলি। আমার মায়ের ক্ষেত্রে হয়েছিল, আমার মা ফুল তুলতে গেছে, বেরিয়েছে, দেখছে কোনো বন্ধু বান্ধব নেই, বলছে ভালোই হয়েছে আগে আগে গেছি ফুল তুলছি। হ্যাঁ, ফুল তুলতে তুলতে হঠাৎ করে দেখছে যে সামনে একজন, মানে মা বেলেঘাটায় থাকতো, আচ্ছা, তো রাত্রিবেলা করে ফুল তুলতে যেত, যখন ছোট ছিল সকালবেলায় যেত বেসিক্যালি, তো সেদিন গেছে রাত্রিবেলা, তো বুঝতে পারেনি, বেরিয়ে গেছে, একই রকম ঘটনা। দেখছে সাদা পাঞ্জাবি পরা একটা লোক, বলছে মা বলছে আমি না মুখ দেখিনি, মুখ দেখতে পাইনি, বলছে যে হচ্ছে এই কি করতে এসছিস? বলছে এই তো যেটু ফুল তুলতে এসছি। বলছে কটা বাজে জানিস? বলছে কটা বাজে? বলছে 1:30 বাজে, এখন ফুল তুলতে এসছিস, মানে এরকমই একটা টাইম, যা বাড়ি যা এক্ষুনি। মা বলে যে হচ্ছে এত রাত, আমি তো ভাবতে পারিনি। এটা শুনেই বকা খেয়ে মা উল্টো দিকে, আর মা খুব ডান পিটে ছিল, মা উল্টো দিকে হাঁটতে শুরু করেছে। উনি বলছে তুই যা, আমি কি এগিয়ে দেবো? মা বলছে না না দরকার নেই, ঠিক আছে। বলছে তুই চল, আমি যাচ্ছি পিছন দিকে আর তাকাবি না, যা। এবার মা যখন মাঝপথে গেছে, দেখছে আমার ছোট মামারা এসে মাকে হেভি পেটাতে তারপর নিয়ে গেছে, চল কি করতে এত রাত্রিবেলা, তুই ঘরের থেকে বেরিয়ে গেছিস, স্বাভাবিক না, বাড়ির মেয়ে যদি অত রাত্রিবেলা বেরিয়ে যায়, তখন তো হচ্ছে মানে মায়ের ভাইরা যারা ছিল তারা ছিল হচ্ছে একদম মানে ডান পিটে ছেলেপুলে, আমার মামারা। ও পরের দিন যখন মা গেছে, বলছে জানো তো তোমার বাড়িতে এসেছিলাম, যার বাড়িতে ফুল তুলতে যেত সেই জেঠিমা মাকে খুব ভালোবাসতো, মানে মাকে সবাই ভালোবাসতো ছোট থেকে। বলছে জানো তো আমি তোমার বাড়িতে গেছিলাম এরকম ফুল তুলতে, কাল রাত 1:30টার সময় এসেছিলাম, এসে দেখি একটা জেঠু সাদা পাঞ্জাবি পরা, সে বলেছে যে রাত 1:30 বাজে বাড়ি চলে যা। তো তখন মহিলা বলছে যে জেঠু, বলছে কিরকম দেখতে? বলছে আমি তো মুখ দেখিনি কি, তবে উনি বেশ মানে বলিষ্ঠ সুপুরুষ আর কি, ফর্সা, মানে তার হচ্ছে মানে সাদা পাঞ্জাবি পায়জামা দেখেই মানে হাত ফাত পুরো পরিষ্কার। তো বলছে যে ওরে বাবা কি খবর জানিস? বলছে যে আমার এরকম ভাই মারা গেছে, ভাই মারা যাওয়ার পর এটা ওর হচ্ছে মৃত্যুদিন নাকি, বলছে ওই দিনই তুই দেখেছিস ওকে, এরকম ঘটনা। তো কে জানে এটা অলৌকিক কি না, তবে বড় না এগুলো হতো তখন, খুব শুনতামও এই ধরনের ঘটনা। এবং এইরকমই রাত্রেবেলায় বেরিয়ে গিয়ে মায়েদের, তখন তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম, একদমই অন্যরকম ছিল, মানে আমাদের তুমি ভাবো না পোস্ট কোভিডই আমাদের জীবন কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা ধরো আমরা বলছি ওই 1900 কত সালের দিকের ঘটনা, সেই 70s এর সময়ের ঘটনা বলছি ধরো, তো 1970 কোথায় আর 2026 কোথায়? আমি তো নিজেই আমার 2016-র সাথে 2026-কে মেলাতে পারি না। তখনের সময় থেকে তো এখন, মানে এখন তুমি খেয়াল করে দেখবে, এখন 2015-18 বা 2010-11 সালের সিনেমা দেখলেও আমার এখন মনে হয় যে কবেকার পুরনো সিনেমা। এক্স্যাক্টলি, একদম মনে হয় এখন এটা যে 2000 সালের একটা সিনেমা দেখবো, তো অনেক পুরনো সিনেমা, কারণ 26টা বছর কেটে গেছে তার মধ্যেখানে। কোভিড আসার পর তো হু করে, মানে এক একটা বছর 5 বছরের সমান এখন, যে এত তাড়াতাড়ি সবকিছু এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই টেকনোলজির উন্নতি আছে, সমাজের উন্নতি আছে, এগিয়ে যাওয়া তো সব সময় থাকবে। আমরা এখন অন্যান্য সময়ের থেকে অনেক তাড়াতাড়ি গ্রো করছি, কিন্তু তার মানে এটা নয় যে অলৌকিক ঘটনা বা সুপার ন্যাচারাল ফোর্সেস তারা কমে যাচ্ছে, তারাও আছে,
নতুন রকমভাবে আছে এবং আমার এখন মনে হয় যে সুপার ন্যাচারাল ফোর্সেস আগেকার দিনে হয়তো ফিজিক্যালি মানুষকে দেখা দিত, কিন্তু এখন আর ফিজিক্যালি দেখা দেওয়ার থেকেও মেন্টালি বেশি দেখা দেয়। মেন্টালি বেশি দেখা দেয় মানে এই যে ঘরে ঘরে ডিপ্রেশন, এই যে ঘরে ঘরে মানুষ হতাশায় ভুগছে, এই যে চারিপাশে কোনো রাজ্যের, আমরা এতদিন দেখলাম যে একটা রাজ্যের মধ্যে কি কি হয়েছে, করাপশন হয়েছে, তোলাবাজি হয়েছে, লুটবাজি হয়েছে, সবই তো হয়েছে। তো এটা শুধু আমাদের রাজ্য বলে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং আমার মনে হয় এটাই ভূত। নইলে একটা মানুষ সে ভাববে কেন আমি একটা গরিব মানুষকে লুটে খাবো? তার মধ্যে যদি নেগেটিভ থটটা না থাকে, ওই ভূতটা না থাকে, ও দৈত্যটা যদি, দানবটা যদি না থাকে, ও কিন্তু বধ করবে না কাউকে, আসবে না। তো তুমি, হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার মধ্যে যদি ঈশ্বর বসবাস করে, তুমি কাউকে ধরো 10 টাকা পায়, তুমি তাকে 5 টাকা দিতে পারবে? তুমি পারবে না, মানে ওর প্রাপ্যর থেকে কম পেলো। কিন্তু যার মধ্যে দৈত্যের বসবাস, সে কিন্তু ওকে 10 টাকাটা 5 টাকা কেন 2.5 টাকা দেওয়ার চেষ্টা করবে, এবং লুকিয়ে চালাকির মাধ্যমে তাকে একটুখানি বুঝিয়ে অত্যাচার করে তাকে আরো দমিয়ে রাখার চেষ্টা করবে। আমার মনে হয় ভূত এখন আমাদের মধ্যে এভাবেই বসবাস করছে। এবং প্রেত কথায় যে ঘটনাগুলো আপনারা শোনেন, সেগুলো হয়তো আমরা প্রচুর ফিজিক্যাল ভূতের ঘটনা শুনি, আপনাদের এন্টারটেন করি ঠিকই, কিন্তু এই কনসেপ্টটাকে নিয়ে আপনি যদি আপনার চারপাশটা একটু দেখেন, তাহলে দেখবেন আপনার চারপাশে অনেক জীবিত মানুষের মধ্যে ভূত ঘুরে বেড়াচ্ছে, এবং সেই ভূতেদের আপনার কিন্তু ভয় পাওয়া উচিত, আর নইলে প্রতিবাদ করা উচিত। যাই হোক, এই ছিল ঘটনা। খুব ভালো লাগলো ঘটনা দুটো অন্বেষার কাছে, এবং আই হোপ তুমি আবার আসবে এবং এসে আরো ঘটনা শোনাবে। আমার বাড়ির পাশে তোমার বাড়ি, যেহেতু আমার শ্বশুর বাড়ি একদম পাশে, পাশের গলি। আজকে এখানেই আছো তুমি? আজকে আছি, রাত্রে হয়তো যাব। বাহ, তাহলে তো ভালোই। চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনাটা শুনুন, দেখুন কেমন লাগছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ঐকিতা, যে আজকে আমাদের 3 নম্বর স্টোরি টেলার, এবং ও এখন একটা দুর্দান্ত ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছে। তার আগে মনে করিয়ে দিই, আপনিও যদি আমাদের পডকাস্টে আসতে চান, তাহলে আপনার ঘটনা আমাদেরকে ভয়েস করে পাঠিয়ে দিন 9875476704 এই নাম্বারে, এবং এই নাম্বারে আপনার ঘটনা পাঠিয়ে দেওয়ার পর আমরা কিন্তু আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, যদি আপনার ঘটনা আমাদের পছন্দ হয়, এবং আপনি এসে ঐকিতার মতোই এখানে ঘটনা শোনাবেন সকলকে। আজকে একদম নতুন সেগমেন্ট, বুঝতেই পারছেন। আশা করছি আপনারা সকলে অনেক এন্টারটেইনড হচ্ছেন। চলুন আমরা ঐকিতার ঘটনায় চলে যাই এই মুহূর্তে। ঐকিতা, শুনি, কোত্থেকে আসছো তুমি, সর্বপ্রথম বলো। আমি থাকি হচ্ছে গৌরীবাড়িতে। আচ্ছা, কলকাতাতে? হ্যাঁ, নর্থ কলকাতা। কি করো তুমি? আমার একটা ছোট বাচ্চা আছে, 1.5 বছরের ছেলে। তো তার আগে আমি অর্কিডস ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি করতাম। হ্যাঁ, ওর হওয়ার পর থেকে আমি ছেড়ে দিয়েছি চাকরিটা। এখন সত্যি কথা, ওর পেছনেই সবকিছু চলে যাচ্ছে, টাইম সবকিছু, কিছুই করি না। আমার মনে হয় যে হাউস ওয়াইফ হওয়া এটা একটা অনেক বড় জব, কারণ আমি আমার নিজের মাকে দেখেছি, মা যদি না থাকতো তাহলে আমাদের বাড়িটা চলতো, বাড়িটা চলা অসম্ভব হয়ে যেত। বাড়ি চালানোটাও তো একটা কাজ, এটা আমার মনে হয় অনেক বড় কাজ। কারণ আমার মা বাবা যখন ধরো থাকে না, ধরো কোথাও ঘুরতে গেছে, খুব কম হয়েছে এরকম, কিন্তু ধরো ঘুরতে গেছে কখনো, এবং আমি বাড়িতে একা, কিন্তু বুঝতেই পারি না সকালে উঠে যে মা থাকলে যে সকালে খাবারটা চলে আসে, দুপুরে খাবারটা চলে আসে, এই যে লাক্সারি ভাবে ঘরে থাকা, এই ব্যাপারটাই থাকে না যদি মায়েরা না থাকে। তো আমার মনে হয় তুমি অনেক বড় কাজ করো। আসলে কিছু করো না কিন্তু বলবে না, বলবে যে আমি হাউস ওয়াইফ, আমি আসলেই অনেক কাজ করি। যারা বোঝার তারা ঠিক বুঝবে যে তুমি আসলে কতটা ব্যস্ত থাকো এবং কতটা কাজ তুমি করো। চলো আজকে তোমার ঘটনাটা শোনা যাক। ঘটনাটা হচ্ছে, আমরা 2017 সালে আমি, আমার বাবা মা, আমার মামি আর মামির ছেলে মেয়ে, মানে মামা যায়নি, আমার ভাই বোন, মামি, আমি, আমার বাবা মা সবাই মিলে দার্জিলিং যাব প্ল্যান করেছি। তো লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের ট্রেন ছিল। এবার লক্ষ্মী পুজো কেন বলছি সেটা পরে মানে জানতে পারবে ঘটনার পরে। তো ট্রেন ছিল, আমরা গেছি। তো ম্যাল রোড যেটা, তার থেকে অনেকটাই নিচে, মানে ক্লক টাওয়ার থেকে একটু পেছনেই একটা হোটেল বাবা নেয়। ওইখানে হোটেলে ফার্স্টে আমার একটু উইয়ার্ড লাগে, কারণ ঢুকেই একটা খুব বড় কুকুর ওখানে বসেছিল রিসেপশন এরিয়াতে। তো সাধারণত অন্য জায়গায় কুকুররা বার্ক করে কাউকে দেখলে বা আননোন কাউকে দেখলে, ও ভীষণ মনে হচ্ছে যেন মানে ভয়ে ভয়ে বসে আছে, মানে স্কেয়ারি লাগছে ওকে, ওই ভয় পাচ্ছে মনে হচ্ছে সবাইকে দেখে। যাই হোক, তারপরে রিসেপশনে কথা বললো বাবা। রিসেপশনে কথা বলার পরে আমাদেরকে 2টো রুম দেয়। একটা রুম আমার এখনো মনে আছে 305, আমাদের রুম নাম্বারটা ছিল। 306 এর পরেই 307টা ওদের দেওয়া হয়, মানে মামিদের।
মানে মাঝের রুমটা কেন দেয়নি আমরা জিজ্ঞাসাও করিনি, বাবাও জিজ্ঞাসা করেনি, ওইভাবেই দিয়েছে রুমটা। কিন্তু কেউ ছিল না, হয়তো পরে বুকিং ছিল বা কিছু। এবার আমরা প্রথম দিন ওখানে চেক ইন করি, করে সকাল থেকে যেরকম ঘুরেছি, প্রথম ফার্স্ট ডে যে আমাদের 4 দিনের বুকিং ছিল, তো ফার্স্ট ডেতে আমরা পুরো ঘুরেছি, ঘুরে টুরে এনজয় করে বাড়িতে মানে বাড়ি না হোটেলে এসেছি, হোটেল রুমে এসেছি। এসে এবার হোটেল রুমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। ফার্স্ট দিন কিছু হয়নি, অ্যাক্টিভিটি কিছু হয়নি, যেটা বলতে চলেছি। তো ফার্স্ট দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে বাবা একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে যে হোটেল রুমেই, ওই হোটেল রুমটাতেই বাবার মা ভি শেপে শুয়ে আছে, আর মাঝখানে একজন মহিলা বসে আছে, এবং মহিলার শাড়িটা না মানে নন বেঙ্গলিরা যেরকম শাড়ি পরেন সেই ধরনের, আর উনি ব্যাক সাইডে মানে বসে আছে, মানে টিভির দিকে মুখ করে বসে আছে, বাবা মা পেছন দিকে এরকম শুয়ে আছে, আর উনি পেছন দিকে তাকিয়ে এরকম ভাবে একটা অদ্ভুতভাবে হাসছে। এটা স্বপ্নে দেখে? এটা স্বপ্নে দেখছে ওই বাবা, রুমটার মধ্যে? ওই রুমটার মধ্যে। creepy ব্যাপার। তো প্রথম দিন বাবা এটা দেখেছে, দেখার পরে তারপরের দিন যেটা হলো সেটা হচ্ছে বাবা এই ঘটনাটা বলেছে আমাকে, মাকে, সবাইকে এমনি বলেছে যে এরকম দেখলাম। রিসেপশনের যে লোকটা সে বাঙালি ছিল, মানে ম্যানেজার যে সে বাঙালি ছিল। তো বাবার সাথে কথা হচ্ছে, নর্মালি কথা হচ্ছে, কোথায় ঘুরতে যাবেন, ওরাই তো গাড়ি টাড়ি ঠিক করে দেয় অনেক সময় এইসব। সেকেন্ড দিন যেটা হয়েছে সেটা হচ্ছে মানে রুমটার ডেসক্রিপশন আমি দিয়ে দিই ফার্স্টে, নয়তো ঠিক বলতে পারবো না। রুমটা ঢুকেই ডান দিকে একটা বাথরুম আছে, সোজা একটা রাস্তা, আর ডান দিকে হচ্ছে খাটটা, বেডটা। এবার আমরা তিনজনেই মোটামুটি শর্ট ফিগার বলে আমরা লম্বায় শুইনি। হ্যাঁ, আমি, মা, বাবা শুয়েছি, আর আমি যে দিকটা শুয়েছি ওখানে দেয়াল আর যেরকম স্পঞ্জি থাকে না খাটের বেডের ওই রকম, ওই দিকটা আমি শুয়েছি, হেডরেস্টের দিকটা। হ্যাঁ, আর আমাদের পায়ের দিকটা পুরো কাঁচ টপ টু বটম, বাইরে একটা গার্ডেন মতো, আর পুরো রাস্তা যেটা দিয়ে মেল রোড উঠে যাচ্ছে। এটা হচ্ছে ডেসক্রিপশন, পায়ের দিকটা পুরো কাঁচ, হ্যাঁ, পর্দা দেওয়া, কার্টেন দেওয়া। এবার রাত্রিবেলা সেকেন্ড দিন রাত তখন 3টে বাজে, 3টে হবে, আমি খুব ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি। আর পাহাড়ে যেহেতু খুব সকালে উঠতে হয়, মানে সকাল 6টায় 5টায় ওরা কল টাইম মানে যাওয়ার টাইম দেয়, যে টাইগার হিল দেখতেই তো 4টের সময়। এবার সেদিন আমরা খুব টায়ার্ড, মানে এতটাই টায়ার্ড, শুয়ে আছি, হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা একজনের হাসি। প্রথমে মনে হলো হাসিটা পাশের রুম থেকে আসছে, তারপরে ভাবছি কোনো কিছু অন্য আওয়াজ, মানে বাইরে থেকে আসছে। তারপরে আমি ফিল করছি অনেকক্ষণ বাদে যে পুরো আমার কানের সামনে এসে হাসছে, আর বিভৎস হাসছে, মানে আর আওয়াজটা একবার চলে যাচ্ছে, বাদিকে চলে যাচ্ছে, মানে কেউ হাঁটলে, ওয়াক করলে যেরকম আওয়াজ হয় না ওরকম আওয়াজটা একবার দূরে যাচ্ছে, একবার কাছে আসছে, করতে 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 যখন এই কানের সামনে এসছে, আমি তখন একটা মানে ঘুমের মধ্যে একটা মা বলে চিৎকার করে উঠেছি। তখন আমার মাও দেখছি, মানে ওই মায়ের রিয়েকশনটা দেখে আমার আরো ভয় করছে। এমনি সময় হলে মায়েরা কি বলতো যে কি হয়েছে, কেন চেঁচালি, এই সব না বলে, তার মানে মাও শুনতে পাচ্ছে সেম আওয়াজ। মা এরকম ভাবে যা যা এরম করছে, মানে খাটের মধ্যে এরকম ভাবে মারছে আর বলছে যা যা এরম করছে। আমি তখন বুঝতে পারছি যে মাও শুনতে পাচ্ছে কিছু একটা, কিন্তু ওই কনভারসেশন কিছু হয়নি আমাদের মধ্যে, মানে ঘুমের মধ্যেই হচ্ছে ব্যাপারটা। 4টে বাজে, 5টা বাজে আওয়াজটা কমে এলো, অনেকটাই কমে এলো, আমরা প্রায় জেগে, মানে আমি তো জেগে, কমে এলো, আওয়াজটা বন্ধ হয়ে গেল। তো সেদিন আমরা এরকম বেরিয়েছি ঘুরতে, বেরিয়েছি। তো আমি তখন আমার বোনকে, আমার বোন খুব ফ্রেন্ডলি আমার সাথে, একই বয়সী প্রায়, ওকে আমি সারাদিনই এই গল্পটা বলছি যে জানিস তো এরকম রাত্রিবেলা কেউ একটা হাসছিল। ইভেন পরের দিন আমি ভেরিফাইও করেছি যে পাশে দেখি তো কোনো লোক আছে নাকি, কোনো লোক নেই, মানে ওদের রুম আমাদের রুমের মাঝখানে রুমটা এমটি, আমাদের ডান দিকেও একটা বাদিকে একটা রুম ছিল সেটাও এমটি, আর হোটেলে কোনো রুমও নেই, কোনো লোকই নেই, রুমগুলো পুরো খালি। এটাও আমার একটা অদ্ভুত লাগলো, কেন আমি জানি না। তারপরে সেকেন্ড দিন আমরা ওই ট্যুরে বেরিয়েছি, সাইট সিন করেছি, সারাদিন ঘুরে টুরেছি, আর সারাদিন আমি এই গল্পটা সবাইকেই বলে যাচ্ছি, বারবার বলছি, মাও বলছে যে এরকম এরকম হয়েছে বলে টলে। আর সেকেন্ড দিন বাড়িতে এসেছি, বাড়িতে এসে রাত্রিবেলা সেম ওরকম হাসছে, ঠিক আছে, হাসছে,
একবার চলে যাচ্ছে হাসিটা, আবার আসছে, এরকম বারবার হচ্ছে। তো সেই দিন রাতে মা একটা স্বপ্ন দেখেছে যে ওই রুমটার মধ্যে, মানে রুমটাকে ওরিয়েন্টেডই সব কিছু হচ্ছে, ওই রুমটার খাটের নিচ থেকে কেউ একটা মাটি খুঁড়ে বার করছে, মাটি খুঁড়ে খুঁড়ে এরকম বের করছে। ওই রুমটারই স্বপ্ন দেখেছে। ওই রুমটারই স্বপ্ন দেখছে। স্ট্রেঞ্জ ব্যাপার কিন্তু, মানে হ্যাঁ, মানে বাবা প্রথম দিন ওই রুমটা নিয়েই স্বপ্ন হ্যাঁ। দেখেছে, মা ওই রুমটা নিয়েই স্বপ্ন দেখছে যে ওরকম মাটি খুঁড়ে খুঁড়ে বার করছে, ঠিক আছে। আর হাসির শব্দটা ভোরের দিকে আমরা শুনতে পেয়েছি, কিন্তু ওই দিন একটু হালকা ছিল, মানে ওরকম কানের সামনে এসে যে ফার্স্ট দিন যেটা, সেকেন্ড দিন যেটা করলো ওইটা নয়, খুব হালকা একটা হাসি। এবার একদম যে লাস্ট ডে, মানে 4th ডেতে, এবার আমরা তো এটা নিয়ে খুব মানে ভাবছি যে কি হচ্ছে, তো বুঝতে পারছি না, কেউ বিলিভই করতে পারছি না যে কি হচ্ছে। সাইট সিন করতে বেরিয়েছি, ঘুরেছি সারাদিন, খাওয়া দাওয়া এনজয় করেছি, ম্যাল রোডে ঘুরেছি। 4th ডেতে আমাদের খুব একটা কোথাও যাওয়ার ছিল না বলে ম্যাল রোডে ঘুরে টুরে এসছি। সেদিন কিছু একটা ক্রিকেট ম্যাচ চলছিল, বাবার ভাই আমাদের রুমটায় দেখছে ক্রিকেট ম্যাচ, আর আমরা মামির রুমটায় গিয়ে বসেছিলাম সব মেয়েরা। সেদিন অনেক রাত অবধি আমরা গল্প করেছি, করে টোরে আমি বোনকে বললাম যে আজকে তুই আমাদের সাথে শুবি, মানে আমার ভয়ও করছে, ওকে আমি বলছিও যে চল শুবি, ও বলছে না বাবা ওইসব আওয়াজ টাওয়াজ হবে, আমার ভয় করছে। আমি ওকে বলছি না না, ওদের রুমটা কিছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, মানে ওদের কোনো এক্সপিরিয়েন্স নেই, এই রুমটাতেই যত। তো আমি বোনকে বলছি যে চল আমাদের সাথে তুই শুবি, ও রাজি হয়েছে অনেক কষ্টে। তখন 3টেই বাজে, মানে 2:30-3টে বাজে, গল্প করতে করতে হয়ে গেছে, ও এসে শুয়েছে। এবার আমি বলছি কেমন করে, আমি, তারপরে বোন শুয়েছে, তারপরে মা, তারপরে বাবা। খাটটা অনেক বড় ছিল আর আড়াআড়ি ভাবেই আমরা শুয়েছি। তো বোনের হাতটা, মানে আমার হাতটা না এরকম, বোনের এরম ভাবে আমরা শুই না গায়ে হাত রেখে, ওরকম ছিল, আর আমার হাতের উপরে ওর হাতটা দেওয়া আছে। আমরা হঠাৎ করে কথা বলছি, হঠাৎ করে একটা কথা বললো, আজকে আর হাসলো না, বলার সাথে সাথে হাসি শুরু। কিরকম হচ্ছে হাসিটা? আর হাসিটা হচ্ছে এরকম, মানে থেমে থেমে হাসলে যেরকম হয় এরকম ভাবে, এইরকম। এই হাসিটা কি পুরো গোটা ঘর জুড়ে? পুরো ঘর জুড়ে। আর যখন সামনে আসছে না, মানে বিভৎস ভয় করছে। মানে তোমরা ঘরে সবাই রয়েছো? সবাই। এই হাসিটা জাস্ট ঘরের মধ্যে হচ্ছে? এটা কতটা লাউডলি হচ্ছে? অনেকটাই লাউডলি, মানে যখন, মানে আমরা তো শুয়ে আছি, ঘর অন্ধকার তখন? হ্যাঁ অন্ধকার, মানে ওই লাইট ডিম লাইট চলছে, আর যেহেতু রাস্তার পাশে ওই হালকা হালকা আলো যেমন আসে রোডের পাশে ওরকম আসছে। এবার হাসিটা এমন যে কানের কাছে যখন আসছে না, মানে রীতিমতো ভয় করছে, মানে এখন আমার গায়ে কাটা দিচ্ছে, মানে ওই এক্সপিরিয়েন্সে কি আমি হয়তো পালিয়ে যেতাম না, মানে এটাও একটা যে পালাবো কোথায়, মানে কোথায় যাব, একটা আননোন জায়গা, কিছু জানি না, রিসেপশনে কোনো লোক নেই রাত্রিবেলা, কোথায় যাব। এবার ও জাস্ট বলেছে যে আজকে আর হাসলো না, বল যেই হয়েছে ও পুরো বসে আমি ঘরে যাব এরকম করছে, আর কাঁদছে। বলছে এখন তোকে ওই ঘরে মানে আমরা না খাট থেকেই নামতে ভয় পাচ্ছি, ওই হাসিটা যে কন্টিনিউ হচ্ছে, আমরা খাট থেকেই নামতে ভয় পাচ্ছি। এবার একটা রুম পেরিয়ে ওর ঘর, আর করিডোরটা অনেকটা আমাদের যেতে হবে ওকে পৌঁছাতে, তার মাঝে যদি কিছু হয়, ভয়তে আমরা ওখানে, ও হনুমান চালিসা পড়ছে, তখন হনুমান চালিসা কন্টিনিউ পড়ে যাচ্ছে, তাতে আওয়াজটা না কমছে কিন্তু যাচ্ছে না আওয়াজটা, মানে আওয়াজটা হয়েই যাচ্ছে। আর ওর হাসিটা না থেমে থেমে, মানে এরকম হা হা করে হাসি নয়, হি করেও নয়, এরকম ভাবে হাসিটা কন্টিনিউ এরকম ভাবে হেসে যাচ্ছে, একটা মহিলার গলা, পুরো একটা মহিলার গলা, আর এরকম ভাবে কন্টিনিউ হেসে যাচ্ছে। সেই রাতে সারা রাত ওরকম হয়েছে, সারা রাত ঠাকুরকে ডাকছি, হনুমান চল্লিশে চালাচ্ছি, ফোনের মধ্যে চালাচ্ছি, ও বলছে মা যত ঠাকুরের লক্ষ্মী পুজোর পরের দিন গেছিলাম, আর মা না যেখানেই যায় একটা বড় ঠাকুরের ছবি নিয়ে যায়, ছবি না ওটা পাঁচালি, উনি মানে বলে ওনাকে নিয়ে যায়, ওনাকে ওই টিভির পাশে একটা টেবিল মতো ছিল ওখানে রাখা, তাকেও ডাকা হচ্ছে, সবকিছু করা হচ্ছে, তাও থামছে না, মানে কমছে, হয়তো মনে হচ্ছে নাকি অনেকটা দূরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বাথরুমের দিকে চলে গেল আওয়াজটা। আচ্ছা, ও কি মানে এরকম রুমের মধ্যে ঘুরছে, যেটা আগের দিন রাত্রিবেলা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ওয়াক করছে মনে হচ্ছে, কেউ যদি দূরে চলে যায় আওয়াজটা যেমন কমে যায়, আবার সামনে এলে যেমন অনেকটা জোরে হয়, ওই রকমই হয়ে যাচ্ছে আওয়াজটা সমানে। এবার হতে 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 সেদিন রাতে ঘুমোতে পারিনি। এবার পরের দিন আমাদের চেক আউট, চলে যাওয়ার দিন, আর আমার মনে আছে
আমাদের ওই রুমের ভাড়া ছিল 900 টাকা পার ডে, 900 টাকা করে রুম ছিল। আমরা যখন ওখান থেকে বেরোবো তখন সব প্যাকিং ট্যাকিং হয়ে গেছে। মা হঠাৎ দেখছে যে মায়ের মানি ব্যাগে 3600 টাকা গার্ডার দিয়ে মুড়ে এরকমভাবে রাখা, ঠিক আছে। কিন্তু আমার বাবা এমন একটা লোক যে 10 টাকা দিয়েও 14 বার বলে যে টাকাটা দিয়েছি না, বা চাইলে টাকা দেওয়া, যেটা আমার বাবা ওরকম মানুষ, মানে নিজে থেকে টাকা দেওয়া, মানে নিজের হাতে একটু রাখতে ভালোবাসে, যে আমি খরচা করব। আমি মায়ের হাতে বাবা ভুলেও টাকা দেয় না। 3600 টাকা কোথা থেকে এলো কি আমরা কিচ্ছু, মানে তার কোনো এক্সপ্লেনেশন নেই আমাদের। আচ্ছা, ওই টাকাটা তোমরা ঘর থেকে আনোনি? না না, গার্ডার দেওয়া 3600 টাকাই, মানে আপনি ভাবুন। এটা কিন্তু স্ট্রেঞ্জ, মানে এটা কিন্তু অলৌকিক পুরো ব্যাপারটাই, মানে ওভারঅল ঘটনাটাই কিন্তু অলৌকিক। মানে আপনি চাইলেও কোনো কিছু দিয়ে মেলাতে পারবেন। আপনি চাইলে বলতেই পারেন যে এখানে হয়তো মিথ্যে কথা বলছে, বা আমি হয়তো মিথ্যে ঘটনা শোনাচ্ছি, কিন্তু যারা বিশ্বাস করে, মানে যারা শোনে, যারা জানে, যাদের সাথে ঘটেছে, তারা কিন্তু বুঝতে পারছে যে এই ঘটনাটা একদমই অলৌকিক ঘটনা, এর কোনো এক্সপ্লেনেশন নেই। আসলে এর আগে আমি অত ভূতে বা এইসব জিনিসে বিলিভ করতাম না, কিন্তু এই জিনিসটার পরে বিলিভ করলেও ঘটনা হিসেবে থাকতো ওগুলো। হ্যাঁ, কিন্তু এখন আমি পুরো বিলিভ করি যে এগুলো হয়। তারপর কি হলো মায়ের কাছে ওই টাকাটা পাওয়ার পর? টাকাটা সেটা দেখুন 4 দিনের অ্যামাউন্ট যেটা হচ্ছে, মানে 4 নং 3600 টাকা, সেটাই ছিল রুম ভাড়া। স্ট্রেঞ্জ, মানে যে ছিল সে হয়তো ভালোভাবে দিয়েছে, জানি না, রাতে তো খুব জ্বালিয়েছে, কিন্তু টাকাটা ছিল মার ব্যাগে। আরেকটা জিনিস হলো, যখন বেরোচ্ছি রুম থেকে, টিভির সুইচটা দেওয়া, কিন্তু রিমোট এমনি রাখা, টি টেবিলে রাখা। আমি মা বেরোচ্ছি আর বোন টয়লেটে গেছে, ও জাস্ট টয়লেট থেকে বেরোলো, এবার আমরা ফাইনাল বেরোচ্ছি দূরটা থেকে। মা জাস্ট বললো ঠিক আছে, যেয়ে থেকো, ভালো থেকো বাবা। বলার সঙ্গে সঙ্গে টিভিটা ঝিস করে জ্বলে উঠেছে, মানে চলে উঠলো। আর যেরকম ঝিরিঝিরি আসে না, মানে যখন চ্যানেল আসে না, একটা ঝিরঝির হয় না, ওইটার প্রচন্ড জোরে ভলিউম হয়ে হচ্ছে ওটা। মানে রিমোটের অ্যাক্সেস তো কারোর কাছে নেই, তাহলে সে কি আমাদেরকে অ্যান্সার দিল যে হ্যাঁ যাও বা কিছু? আচ্ছা, ওই ঘরে, ওই হোটেলের কি খাটের তলায় কিছু? জানি না, মানে মেবি, মানে তারপরেও ঘটনা আছে, আমি বলছি। তো আমরা তো ওখান থেকে বেরালাম, বাবা এবার ওই রিসেপশনিস্টটা, মানে ম্যানেজার যে, তার নাম্বারটা নিয়ে নিয়েছিল। তো বেরিয়ে, আর মা টাকাটা দিয়ে একটা ঠাকুরের জিনিস কিনে নিয়েছে, যে ভূতের টাকা যদি না থাকে, এরম ভাবেই যদি গায়েব হয়ে যায়, ঠাকুরের জিনিস কিনে নিয়েছে। একটা ভালো কাজেই কিনি, যাতে ভুলভাল খরচা না হয়। বাবা ওই যে ম্যানেজার, তাকে ফোন করেছিল বাড়ি এসে, যে আচ্ছা আপনাদের রুমে কি কিছু ব্যাপার আছে, এরকম খুব অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছিল যখন আমরা ছিলাম। আমরা বেরিয়েছি, খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, ওই সব কথা বলা হয়নি। তখন সে খুব হকচকিয়ে বলছে যে না তো, কোনো সুইসাইড কেসও হয়নি, কোনো পুঁতে ফেলার ঘটনাও নেই, কিছুই তো হয়নি। এটা কেন সে নিজে থেকে বললো আমরা জানি না। আমি রিসেন্ট, এটা সে নিজেই বলছে, সে তাকে তো কিছু বলা হয়নি? না, আমরা তো কিছুই বলিনি, মানে ঘটনাটাও বলিনি। বাবা বলছিল রাত্রিবেলা না একটা আওয়াজ হচ্ছিল আপনাদের হোটেলে, একটা খুব বাজে আওয়াজ হচ্ছিল, সবাই ভয় পাচ্ছিল। বলছে যে কেন, আমাদের তো ওই রুমে কোনো সুইসাইডও হয়নি, কাউকে পুঁতেও ফেলা হয়নি। এই কথাটা সে নিজে বলল। তখন আমরা শুনে ভাবছি নিশ্চয়ই কিছু, ওই রুমে কিছু একটা ছিল, কেউ একটা ছিল যে কিনা সারভাইভ করছে বা কিছু বলার চেষ্টা করছে। হয়তো ওই রুমটা খুললে হয়তো কিছু পাওয়া যাবে, তাই জন্যই স্বপ্নটা এসছে। মেবি, উই ডোন্ট নো কোথায় কি লুকিয়ে থাকে। না, এটা আমরা জানি না। এটাই ঘটনা, এটা ঘটনা। আর আমি এই লক্ষ্মী পুজোর ঘটনাটা কেন বললে? হ্যাঁ, লক্ষ্মী পুজোর ঘটনাটা এই জন্য বললাম, টাকা তো দিয়েছেন যিনি দিয়েছেন, আর নিয়ে নিয়েছেন লক্ষ্মী পুজোর মা 4টে লেবু নিয়ে গেছিল, মৌসম্বি লেবু, যা আমরা খাবো। ওই 4টে লেবু নেই, গায়েব, কেউ খায়ও নি। হোটেলে যারা, তারা তো ঢোকেনি, আমরাও খাইনি, তাহলে গেল কোথায়? 4টে লেবু নেই, আর 3600 টাকা ব্যাগে। মানে এটা অন্য কেউ শুনলে না ভাববে যে এটা কি বলছে, মানে একটা অদ্ভুত ঘটনা, কিন্তু এটা আমার সাথে হয়েছে। আর এই রিসেন্ট আমি এপ্রিল মাসে গেছিলাম দার্জিলিং, ওই হোটেলটার পাশ দিয়ে আমি গেছি,
আমার হাজব্যান্ডকে আমি দেখিয়েছি, আমার বন্ধুদেরও আমি দেখিয়েছি যে দেখ এই হোটেলটা আমরা ছিলাম। যাবি বলছে না এইটাই থাকবো না। এটা কি ম্যাল রোডে উঠে, ম্যাল রোডে এটা না ওঠার মুখে? মানে ম্যাল রোডে ওঠার একটা রাস্তা চলে যাচ্ছে, আর একটা ক্লক টাওয়ারের দিকে রাস্তা চলে যাচ্ছে। ওই ক্লক টাওয়ারের নিচে যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে ওইখানে হোটেলটা। কোথায় কি রহস্য লুকিয়ে থাকে, কোথায় কোন ঘটনা, কোথায় কোন ইতিহাস লুকিয়ে থাকে আমরা আসলে জানি না, কিন্তু ইতিহাস বারবার ফিরে ফিরে আসতে চায়। আমরা জানি যে ইতিহাস বারবার রিপিট হয়, তো হয়তো এই ধরনের ঘটনার ক্ষেত্রেও তাই। কেমন লাগলো আজকের এপিসোড এবং কেমন লাগলো আজকের এই ঘটনাটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আপনাদের রেসপন্সের অপেক্ষায় থাকলাম। এবং আপনার কাছে এরকম ঘটনা থাকলে কিন্তু আপনি চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে। কিভাবে আসতে হবে সেটা আগেও বলে দিয়েছি, আবারও নাম্বারটা স্ক্রিনে দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দেবেন আপনার ঘটনা। থ্যাংক ইউ এত সুন্দর একটা Thank ঘটনা you, শোনানোর দাদা। জন্য, এবং আমি চাই যে তুমি পরবর্তীকালে আরও এরকম কিছু ঘটনা হ্যাঁ। আমাদেরকে শেয়ার করো। বাট আই ডোন্ট ওয়ান্ট যে তুমি এরকম ঘটনা আরও ফেস করো। আমি এই ঘটনার পর থেকে আরো ফেস করেছি অলরেডি। ফেস করেছো? হ্যাঁ মানে আরও ঘটনা আছে তোমার হ্যাঁ কাছে? আমি ফেস করেছি। আমি ওটার পর থেকে আরো অনেক কিছু যেগুলো আরো আমার মনে হয়েছে যে ওগুলো একটু অদ্ভুত, যেগুলো নিজের চোখে দেখেছি। এটা তো আমি চোখে দেখিনি, কিছু জিনিস যেগুলো আমি চোখে দেখেছি। ওকে, সেই ঘটনাগুলো আমরা শুনবো তোমার কাছে নেক্সট কোনো এপিসোডে। নিশ্চয়ই দাদা, আশা করছি তোমার ভালো লেগেছে আমাদের আমার খুব এখানে এসে। ভালো লেগেছে। তোমাকে আমি স্ক্রিনে দেখি, এখন তোমার সাথে কথা বলছি, এটাও খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো। এপিসোড আজকের মতো শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এপিসোডটা, এই সেগমেন্টটা আপনাদের ভালো লেগেছে। আপনিও চাইলে চলে আসতে পারেন, ছোট ঘটনা থাকলেও সেই ঘটনা নিয়ে এবার থেকে চলে আসতে পারেন। চলুন আজকের মতো এপিসোড এখানে শেষ করলাম। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, ছিল আমার 3জন গেস্ট এবং ক্যামেরায় রয়েছে কৌশিক। আশা করছি আপনাদের এপিসোডটা ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।